সবাই রেডি? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। বললাম সবাই কি রেডি আছো? শুরু করব? শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তো আমরা গত ক্লাসে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের একেবারে এসপিএসএস ধরুন কয়েকটা প্রেজেন্টেশন দেখেছিলাম, এবং প্রেজেন্টেশনের মধ্যে আমরা মোটামুটি প্রাইমারি বা বেসিক ধারণা আমরা তৈরি করেছি যে এসপিএসএস কিভাবে রান করে এবং ফ্রিকোয়েন্সি টেবিল বের করে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে আমরা কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসটা করব। এটা মূলত আমাদের যে অংশটা ছিল কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসের, এবং মোর স্পেসিফিক্যালি যদি তোমরা ধরো সেটা হচ্ছে গিয়ে তোমার সার্ভে ডাটা আর কি, যেটা সাধারণত তোমরা মনোগ্রাফ স্টেজে এইটাই বেশি করো, মানে ফিল্ড লেভেলের যে ইনভেস্টিগেশনটা হয়। হ্যাঁ, এইটা হলো গিয়ে আমাদের কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসের মানে বেসিক ইনগ্রেডিয়েন্ট বলতে পারো। সার্ভে ডাটা গুলো আমরা কোশ্চেনের কনস্ট্রাকশন করে কোশ্চেনের নিয়ে মাঠ পর্যায়ে গিয়ে ডাটা কালেক্ট করে দেন আমরা ল্যাবে এসে বা আমাদের কম্পিউটারে ইনপুট দিয়ে সেটাকে অ্যানালাইসিস করব। এই প্রক্রিয়াটা আমাদের কাছে ক্লিয়ার কিনা, এইটা যদি ক্লিয়ার হয় তাইলে তুমি তোমার মনোগ্রাফের ডিজাইনটা অলমোস্ট তোমার জানা হয়ে গেল। আমরা বলেছিলাম গত ক্লাসে যে তোমরা কে কে যেন পেন্ডিং ছিল দুই একজন, আগামী ক্লাসে আমরা আলাপ করে এই কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসের অংশটা শেষ করে দেবো। আজকে আমরা কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিসের ক্লাসে চলে যাব। সো আমি যে একটা ওভারভিউ দিলাম, একটা সার্ভে ডাটা কিভাবে আমরা অ্যানালাইসিস করে ফর রিপোর্ট রাইটিং স্টেজে নিয়ে যাব, এই প্রক্রিয়াটা তোমাদের কাছে একেবারে মানে ক্লিয়ার কিনা। আমি কিন্তু রিপিটেডলি প্রতিটা ক্লাসেই এই প্রসেসটার কথা বলে যাচ্ছি, যে যখন প্রেজেন্ট করেছো বা এসপিএসএস এর ব্যবহার আমাদের ক্লাসে উপস্থাপন করেছো, আমি কিন্তু মানে বারংবারই সবার আলোচনার সাথে এটা প্রসেসটা বলেছি। সো এখন at the end of this discussion topic, I would like to ask any queries, any confusions, any questions. তোমরা যারা প্রেজেন্টেশন দিতে পারোনি, বাট যারা দিয়েছে তাদের আলোকেই একটা কমন আমরা আইডিয়া জেনারেট করেছি, সেই জায়গাটায় কোনো জিজ্ঞাসা আছে কিনা। এবং তোমার হাতে কিন্তু এই 4 দিন সময় পেয়েছো, এই মঙ্গলবারের ক্লাসটার পরে রোববারে যখন ক্লাস হয় তখন কিন্তু
বিগ গ্যাপ। সো এই গ্যাপের মধ্যে তোমরা অ্যানালাইসিস করছো কিনা, বা কোনো ধরনের এক্সপেরিমেন্ট এক্সারসাইজ করে কোনো কিছু কোয়ারিজ তৈরি হয়েছে কিনা। কোনো কিছু তৈরি হয়নি। না, অ্যাটলিস্ট রেসপন্স করতে হবে তো, নইলে ক্লাস তো সামনে আগানো যাবে না। তোমরা আসলে আছো তো নাকি অটোমেটিক কানেক্টেড হয়ে আছো? ক্লাসে কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। জি স্যার, আজকে মর্জিনা আপুর দেখানোর কথা ছিল। রেসপন্স করতেছো না কেন তাইলে তোমরা এরকম? এই আমাদের লাস্ট একাডেমিক মিটিং এ একটা অবজারভেশন আছে, আমি শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে এই ক্লাস রেকর্ডিং এর পরে তোমাদের পার্টিসিপেশন নাকি কমে গেছে। এটা এটা একটা রিসার্চ ফাইন্ডিংস। এটা তোমরা যতই লজিক দেখাও আর্গুই করো, এটা না। তবে এই জন্য কোনো কোনো শিক্ষক পার্টিসিপেন্ট মানে স্ক্রিনশট দিয়ে রাখতেছে। আমিও কিন্তু, আমার কাছে কিন্তু রেকর্ড থাকে, মানে তোমরা যারা যারা অ্যাটেন্ড করো। তো যদিও আমাদের ইভালুয়েশনে কোনো ইনস্ট্রাকশন আসেনি সেন্ট্রাল থেকে, তো যখন এই অ্যাটেন্ডেন্সের মার্কস যদি ইভালুয়েট করতে বলে, তাইলে কিন্তু তোমাদের এই পার্টিসিপেন্টের উপরে কিন্তু এটা ভেরি করবে। সো তোমরা যদি কেউ মনে করো যে রেকর্ডেড ক্লাস পরে যখন খুশি কনভেনশনের সময় শুনে নেব, বাট পার্টিসিপেন্টের কিন্তু তাহলে মার্কস তুমি বঞ্চিত হবে। আমি আমি জাস্ট এটা ওভারঅল বলতেছি, এখনো কোনো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আসেনি। তো দেখো, আমার ক্লাসে আমি দেখেছি শুরুতে তোমরা ওভার 50-60, হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে 27। সো ইট ইজ দ্য সাইন অফ ফ্লেক্সিবিলিটি। এবং এটা তোমরাই ভালো অ্যানালাইসিস করতে পারবা, কারণ এখন তোমাদের রিসার্চের হাতে করেই হয়েছে। সো তোমরা এই ডাটাগুলা নিজেরাই ট্রেন্ড অ্যানালাইসিস করতে চাও, যে ক্লাসরুমের পার্টিসিপেশন, আবার অনলাইনের পার্টিসিপেশন, আবার অনলাইনের মধ্যে রেকর্ডিং এর অপশন আছে কি নাই তার উপর ভেরি করে পার্টিসিপেশন, এগুলা। ইভেন এই যে দেখো, আমি তোমাদের মর্জিনা প্রেজেন্ট করবে ঠিক আছে, বাট আমি যে কোশ্চেনটা করেছিলাম তো ওভারঅল, যে যারাই করেছে প্রেজেন্টেশন, আমাদের এই কাজটি করতে হবে সবার। আমি কোশ্চেনের কনস্ট্রাকশন করব, এই আজকে নিয়ে মনে হয় এটা অনেকবার বলতেছি, তারপরে তোমাদের মুখ থেকে আমি শুনতে পাচ্ছি না। আমি এটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমরাও খুব স্মুথ ফ্রিকুয়েন্টলি এটা রেসপন্স করো, তাইলে তো অনেকটা স্বচ্ছ ধারণা হয়ে গেল। তোমাদের মনোগ্রাফের কাজটি কিন্তু এইটি, যে তোমরা কোশ্চেনের কনস্ট্রাক্ট করবে, সেটা নিয়ে মাঠে যাবে। মাঠে মাঠে মানে আবার অনেকে মনে করো যে ক্ষেত খামার মাঠ, সেই মাঠ না, হ্যাঁ, মানে গরু নিয়ে মাঠে যাও না। এই মাঠে যাওয়া মানে হচ্ছে গিয়ে তোমার যে স্টাডি সাইট, তুমি যাদেরকে নিয়ে কাজ করবে, দ্যাট ইজ ইউর ফিল্ড। সো সেই ফিল্ডে আবার আবার অনেকে কোশ্চেন করবা যে ফিল্ড স্যার এখন তো করো না, আমি ফিল্ডে কি ফিল্ডে যাও, মানে ফিল্ডে ফিজিক্যালি যাওয়ার দরকার নেই। এটা তুমি ওভার টেলিফোনে করতে পারো, কিংবা তুমি তোমার কমিউনিটিতে সারাউন্ডিংসে যারা আছে, যাদের সাথে তোমার কানেকশন আছে, হ্যাঁ, যাদের সাথে তোমার যোগাযোগ করো, তাদের মধ্যে তুমি স্যাম্পলিং ডিটারমাইন করবা। করে ওই যে ডাটা কালেক্ট করলা কোশ্চেনার দিয়ে, সেই ডাটাগুলো নিয়ে আসলা, আসার পরে তুমি এই ক্লিনিং করলা, এডিটিং করলা, ডাটা কোডিং করলা, প্রি কোড পোস্ট কোড সবকিছু ঠিকঠাক করে দেন তুমি এসপিএস ইনপুট দিলে। এসপিএস ইনপুট দেওয়ার পরে কি করতে হবে সেটাই আমরা গত দুইটা ক্লাসে কিন্তু আলোচনা করেছি, যে এখানে অপশনস গুলো মানে লটস অফ অপশনস দেয়। সো সব অপশনস আমরা জানিও না, জানার দরকারও নেই। তোমাকে যেটা বেসিক দরকার, যেটা আমরা ম্যানুয়ালি তুমি শিখে আসছো স্ট্যাটিস্টিক ক্লাসে, যে টেলি দিয়ে কিভাবে ফ্রিকোয়েন্সি টেবিল বের করতে হয়, সেই কাজটাই তুমি এখানে অটোমেটিক পেয়ে যাচ্ছ স্পেসিস এর কাছে। সেইটা করে তুমি ওই টেবিল গুলো দিয়ে তোমার আইডেন্টিফাই করতে হবে কোনটা ইউনিভেরিয়েট, কোনটা বাইভেরিয়েট, কোনটা মাল্টিভেরিয়েট। দেন তুমি বাইভেরিয়েটের জন্য কোন স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট নিবা, মাল্টিভেরিয়েটের জন্য কোন স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট নিবা, ইট ডিপেন্ডস আপন ইউ। এটা এটা গবেষকের উপর নির্ভর করবে যে কোন স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সেইটা করে তুমি তখন একটা আউটপুট পাবা। ওইটা কি আমরা বলছি ডাটা অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের ফাইন্ডিংসটা দিয়ে তুমি, আমরা বলেছি ওখানে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ থাকবে, স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের আউটপুট থাকবে। সেগুলোই আমরা তখন স্টেটমেন্টে যখন রূপদান করব, ল্যাঙ্গুয়েজে যখন রূপদান করব, এই ডেটাগুলোকে, যেটাকে আমরা বলছি ইন্টারপ্রিটেশন অফ ডেটা, এই বিশ্লেষায়িত ডেটাগুলো যখন স্টেটমেন্টে বা বাক্যে রূপদান করবে, সেটাকেই আমরা বলছি রিপোর্ট রাইটিং। এবং ওই রিপোর্ট রাইটিংটাই তখন তোমার অডিয়েন্সের কাছে বা পাঠকের কাছে যাবে হচ্ছে গিয়া আর্টিকেল আকারে, বই আকারে,
বা তোমার গবেষণালব্ধ ফলাফল যেটাকে বলছি, রেজাল্ট, হ্যাঁ, এইটাই আমরা জানবো যে তোমার গবেষণা থেকে তুমি কি উৎসারিত, ফলাফলটা কি, সেটা তখন রিডার পড়বে। কিন্তু এই রিডারের স্টেজে যাওয়ার আগ পর্যন্ত তোমার এই কাজগুলো, এই প্রক্রিয়াগুলো সবার করতে হবে। সো এই যে আমি প্রক্রিয়াটা চট করে বললাম গল্প আকারে, এই কথাটাই তোমরা কেউ বলতে পারো না? তোমাদের কাছ থেকে আমি এটাই জানতে চাচ্ছি যে হ্যাঁ স্যার এই করে করবো, তাইলেই আমি কনফিডেন্ট ফিল করবো নেক্সটে যাওয়ার জন্য। কিন্তু যখনই কোশ্চেন করি, তোমরা মর্জিনা আপুর প্রেজেন্টেশন ছিল, মানে সব হচ্ছে মনোটোনাস। একটু পার্টিসিপেটরি মোডে থাকো, ডিসকাস করো, কনফিউশন থাকলে বলো। না, আমার ক্লাস শেষ হয়নি, ক্লাস কেবল শুরু করছি। না না না, প্লিজ, আমার সময় লাগবে না। তো এই হচ্ছে গিয়ে প্রক্রিয়াটা, এটা তোমরা একটু রেসপন্স করো। কপি পেস্ট করতে পারো না? কপি, এই যে আমি যে কথাগুলো বললাম এইটাই দুই একজনে বলো না। তোমরা এমন মানে এত রিসেপটিভ মডেল হয়ে গেছো, ক্লাসে হোক অনলাইনে হোক স্যার যা বলবে খালি মানে শুনবো। আমি প্রিটি শিওর তোমরা এখানে শো করতেছে 30 তো 30 সবাই অ্যাক্টিভ না এখানে, কিন্তু তোমরা যা মনে করো এখানে 30 আসো অফিসিয়ালি, বাট 30 এখানে নাই, ভেরি শিওর আমি। এবং এটা মাত্র জয়েন করছি তো স্যার, আপনার কথা আসলে মানে এই দেখো, মাত্র জয়েন করো তুমি, আবার যারা জয়েন করেছো তারাও ওই অন্য ফেসবুক নিয়ে আসো কিংবা হাউস হোল্ড ওয়ার্ক নিয়ে আসো, জাস্ট মিউট করে ভিডিওটা অফ করে দুনিয়ার সব কাজ করতে পারো তোমরা, বাট ইট শোজ দ্যাট ইউ আর অ্যাটেন্ডিং ইন দ্য ক্লাস। সো এই মানে দিস ইজ দ্য রিয়েলিটি অফ অনলাইন ক্লাস। কিন্তু আমি চাচ্ছি তোমরা একটু লাইভলি থাকো, একটু প্রাঞ্জল থাকো, কারণ এই ক্লাসটা তোমরা সিলেবাসে বারবার আমি বলতেছি, সিলেবাসে লেখাই আছে এই একটা কোর্স যেটা প্র্যাকটিক্যাল কোর্স, এবং এই কোর্সটাকে দিয়েই তোমার এই মনোগ্রাফটা করতে হবে কিন্তু। এবং আমাকে চেয়ারম্যান বারবার বলে যে সুমন তোমাকে কেউ কোশ্চেন করে কিনা, আমি কিন্তু আমার মনোগ্রাফি স্টুডেন্টকে বলে দিয়েছি যে তোমার কাছে কোশ্চেন। সো এখন সব শিক্ষকদের কিন্তু একটা রেফার করার জায়গা হচ্ছে এই ক্লাসটা। সো তুমি যদি এইখান থেকে ভালোভাবে না ট্রেনিং নিয়ে যাও, এটা রিফ্লেকশন পড়বে মনোগ্রাফে, এবং মনোগ্রাফের পরে রিফ্লেকশন পড়বে ভাইভাতে। তুমি আমার প্রয়োজনীয়তা বুঝতে পারছো? এটা অন্য কোনো থিওরি ক্লাস হলে আই ডোন্ট বদার, আমি এটা এত বেশি বদার করতাম না, বিকজ ওইটা তুমি তোমার আগ্রহ থাকলে তুমি শিখবা থিওরি, না থাকলে না শিখবা। বাট এটা তো তোমার বেসিক রে ভাই, এটা এই কোর্সটা হচ্ছে যে সোশিওলজি সেন্টার পয়েন্ট, মেথোডোলজি, থিওরি এন্ড মেথোডোলজি হচ্ছে কি একেবারে কোর অফ দ্য সোশিওলজিক্যাল এডুকেশন। স্যার আমার একটা কোশ্চেন জানার ছিল। করেন কোশ্চেন। স্যার ব্রেমেনের বই যে পড়লাম, এই যে বাইভেরিয়েট, তারপরে হচ্ছে মাল্টিভেরিয়েট, তিনটার এখানে আছে স্যার নমিনাল, অর্ডিনাল, এই ভেরিয়েবল গুলোর সাথে এদের সম্পর্কটা কি? এই ভেরিয়েবল সম্পর্কটাই তো হচ্ছে গিয়ে, যদিও এইটার উত্তর আমার কোর্সের না, এই উত্তরটা তোমরা স্ট্যাটিস্টিক্স ক্লাসেই শিখে আসা দরকার ছিল। তোমরা স্ট্যাটিস্টিক্স ক্লাসে লেভেল অফ মেজারমেন্ট করেছিলে কিনা? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, ডেটা, রাইট? এবং ওই কোনটাকে নমিনাল, কোনটাকে অর্ডিনাল, কোনটাকে ইন্টারভেল বলা হয়, এগুলো কিন্তু ওই স্ট্যাটিস্টিক্স ক্লাসেরই অংশ ছিল। স্যার এইটা কোশ্চেন না, কোশ্চেনটা যে এখানে একটা ছক আকারে দেওয়া আছে, যে ওই যে টেবিলটা আপনি যেটা বের করতে বলছেন, সেই টেবিলটার সাথে এখানে একটা রিলেশন দেখাইছে, মানে টাইপস অফ ভেরিয়েবলের সাথে। আইডেন্টিফাই করতে পারো, তুমি অ্যানালাইসিস করতে পারবে না তো। ম্যাটেরিয়ালস আছে বাট তুমি রিলেট করতে পারছো না, বিকজ
you have a lack of knowledge. What does it mean? জি কোনটা স্যার নমিনাল লেভেল, কোনটা অর্ডিনাল লেভেল, এটা তুমি জানো না। জি স্যার ভুলে গেছি, পড়ছিলাম অনেক আগে। তো অনেক আগে পড়লে তো এটা তো ভুলে গেলে তো তুমি যখন সকালবেলা খাও, দুপুরে খাও, কি ভুলে গেলে দুপুরে আবার খাও না তুমি? হ্যাঁ, আমার কিন্তু এক্সাম্পল খুবই প্র্যাকটিক্যাল, তোমরা এটা অন্যভাবে নিবা না। তো না আমি স্যার। আমি যদি সেইটা ফিল করি, তাহলে এখন আমি তোমাদেরকে বারবার বলতেছি, মানে আমার নিজের কাছে খারাপ লাগে যে মানে whether you are dumb or আমি dumb, মানে একই কথা কিন্তু অনেকবার রিপিটেডলি বলছি, বিকজ হচ্ছে কি, কারণ এটা লাগবে তো রে ভাই। এখন তুমি যদি মিন মিডিয়ান মোড না জানো, তোমার যতই স্পেসিফিক যে তুমি এভারেজ বের করো, তুমি তো ওটার মিনিংই বুঝবা না। তাহলে তোমাকে তোমাকে কম্পিউটারের সফটওয়্যার দিলে হবে, তোমার ইউজেস জানতে হবে না, রাইট? জি স্যার। তোমাকে Sorry, যদি আমার- ফেসবুকে, না 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 সরি আর কিছু না, এটা সবার জন্য বলতেছি, তোমার না। তুমি ফেসবুকে যদি কিভাবে ছবি আপলোড করতে হয় সেটা তুমি যদি না জানো, তোমাকে ফেসবুক আইডি দেওয়া হলো আর তোমাকে ছবি দেওয়া হলো, তুমি কি পারবে আপলোড করতে? না স্যার। হ্যাঁ, সেম থিং। তো ওইটা সহজ জিনিস, এটাও সহজ, কিন্তু তুমি জানলে সহজ, না জানলে অনেক কঠিন। তুমি অর্ডিনাল লেভেল ডাটা, নমিনাল ইন্টারভেল লেভেল ডাটা কি, এটা তুমি না জানলে তুমি বাইভেরিয়েট অ্যানালাইসিস করতে পারবে না। এই কারণেই বারবার বলছি যে স্ট্যাটিস্টিক্স ক্লাসে যা করছো, ফাঁকিঝুঁকি দিছো, বা ফাঁকিঝুঁকি না, তোমরা তো সবাই এ প্লাস পাও, তো ওইখানে মোটামুটি নোট টোট সংগ্রহ করে পেয়েছো, ঠিক আছে, বাট এখন ওইটার অ্যাপ্লিকেশন এই কোর্সে লাগবে, নইলে তুমি কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস স্যার। পারবে না তো। স্যার রিসার্চের এমন কিছু কিছু টপিক আছে যে এত বেশি, মানে এক একটা বই এক এক রকম, সেই জন্য হচ্ছে টপিকস গুলো গুলোই যায়, যার কারণে ভুলেও যাই খুব বেশি। না, এক এক বইতে এক এক রকম, এই কথাগুলো তো আমি তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসেই জি স্যার বলেছেন। কনফিউশন করে দিবে, বাট তুমি যদি জানো, তুমি কিন্তু চট করে রিলেট করতে পারবে। হুম। তুমি যে প্রসঙ্গটা তুলছো, এইটাই আলোচনা আসি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে, সেটা হচ্ছে গিয়ে, তুমি যখন এই কথাগুলো কিন্তু আমরা আগেও বলেছিলাম রিসার্চ প্রপোজাল যখন ক্লাস, জি স্যার। যে আমি যদি কাই স্কোয়ার টেস্ট করব, হুম। কাই স্কোয়ার টেস্টের জন্য আমার বেসিক শর্তই হচ্ছে আমার ডাটা নমিনাল লেভেলের হতে হবে। তো আমি যদি ডাটা নমিনাল লেভেলে না জানি যে কোনটা নমিনাল লেভেলের ডাটা, তাইলে আমি কাই স্কোয়ার করলে তো ওটা অ্যানালাইসিসটা ঠিক হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। জি স্যার। এই কনফিউশনটাই কিন্তু তুমি দেখো, তো আমি কিন্তু এই কথাগুলো আগে বলেছি, কিন্তু তুমি এখন প্র্যাকটিক্যাল যখন বইটি পড়েছো, হুম হুম। তখন তুমি ফিল করেছো, জি স্যার। রাইট? স্যার বই ছিল না তো, আমি বই নিয়ে আসছি, তারপর এখন দেখছি, এখন প্রবলেমে পড়তেছি। এই এখনো তোমরা এই যে এখনো বাকি যারা আছো বই দেখো নাই, স্যারের ক্লাস, স্যার গল্প করতেছে, খুব সহজ মনে হচ্ছে, বাট তুমি আসল মানে চ্যালেঞ্জ ফেসটা করবা যখন তুমি বই পড়া শুরু করবা। জি স্যার। তো খুব এই বেশি কথাগুলো প্রবলেম। কিন্তু আমি বারবার বলতেছি, তোমরা এটা মানে অন্য কোর্সের সাথে মিলাইও না। যেমনটি ভুল করেছো তোমরা স্ট্যাটিস্টিক্স কোর্সটা ফাঁকি দিয়ে আসছো, এবং তা কিন্তু খেসারত এখন দিতে হচ্ছে। অবশ্যই খেসারত তাদের জন্য যারা জানতে চাও, শিখতে চাও, আর যারা মনে করো না এটা কিসের, আমি বিসিএস ক্যাডার হবো, আমার জন্য এটা কিসের খেসারত, স্যার বললেই হবে না, তাদের কথা আলাদা। বাট তুমি যদি রিসার্চ করতে চাও, তাহলে তো তোমার এইগুলোর সাথে খুবই ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টার রিলেটেড। তুমি তো একটা করতে গেলে আরেকটা লাগবে। জি স্যার। এসপিএসএস তোমাকে যতই হেল্প করো, কিন্তু কমান্ড দাতা তো তুমি, তুমি যা কমান্ড দিবা তার উপরই তো তোমাকে তোমার সফটওয়্যার আউটপুট দিবে। তো তুমি যদি কমান্ডের নলেজটা না থাকে, এটা আমি তো প্রায়শই বলি যে তোমার এই যে মানে আমার যদি মাথা থেকে ইটা না আসে, ডিরেকশনটা না আসে, তাহলে আমি কম্পিউটার আমাকে কি হেল্প করবে? যে সিম্পল উদাহরণ তোমাদেরকে দিলাম, যে তোমার কাছে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, কিন্তু বাট ইউ ডোন্ট নো হাউ টু ইউজ দ্যাট, হাউ টু রান দ্যাট, তাহলে সেটা কোনো কাজে আসবে না। সেম থিং হচ্ছে কি, দেখো তুমি আজকে যে প্র্যাকটিক্যাল ফিলটা করলা, এটা তুমি জিজ্ঞেস করো তোমার বন্ধুদের কাছে, অনেকেই এটা জানে না। আমি শিওর যে তোমাদেরকে যদি আজকে একটা এক্সারসাইজ দেই যে তুমি জাস্ট বের করবা অর্ডিনাল, নমিনাল, ইন্টারভেল লেভেল ডাটা, রেশিও বাদ দাও, এই তিনটা চারটা তো মেজারমেন্ট অফ স্কেল, এই তিনটা তুমি আলাদা আলাদা করতে পারবা কিনা? স্যার পারবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, তো পারলে পারলে তুমি বলো তাইলে এই অর্ডিনাল লেভেল ডাটা আমরা কি কি স্ট্যাটিস্টিক্যাল মেজার করতে পারি? স্যার অর্ডিনাল লেভেলের ডাটাগুলো আসলে মানে আমরা যদি মানে রোল নাম্বারটা আমরা চিন্তা করি, যে শ্রেণীকক্ষের রোল নাম্বারটা 1 2 3, ওই যে স্ট্র্যাটেজিটা মানে ওই সিরিয়ালটা একটা 1 বাই 1 যেটা আর কি ক্রম অনুসারে, ওইটা হচ্ছে অর্ডিনাল লেভেলে চলে যাবে আর কি। এটা তো খুবই একেবারে সাধারণ কথা হয়ে গেল, এটা তো মানে মেথোডলজি। স্যার আমি আসলে প্রশ্নটা আপনার বুঝি না, একটু আবার বলবেন? অর্ডিনাল লেভেলের ডাটা কি?
কোনগুলোকে আমরা অর্ডিনাল লেভেল ডাটা বলবো? স্যার, অর্ডিনাল ওই লেভেল ডাটা আমরা সংখ্যা কোন স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে পারবো? আর ক্রমবাচক সংখ্যা, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ওকে, তোমরা কি মানে স্ট্যাটিস্টিক্সের কোনো বাংলা বই পড়ো নাকি? স্যার স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে একটু মানে কঠিন লাগে, তাই হচ্ছে বাংলা স্যার করার চেষ্টা করি। অর্ডিনাল তো একটা মানে মেজারমেন্টের স্কেলই একটা। তা তো বুঝলাম। এখন তুমি গুগল সার্চ দিয়ে যদি বলতে থাকো সেটা অন্য জিনিস। গুগল সার্চ সবসময় গুগল সার্চ হেল্প করে না। তোমার হ্যাঁ স্যার, আমি গুগল সার্চ করি নাই। হ্যাঁ, স্যার যে এটা তো ক্রমবাচক এগুলো তো মানে আসলে বোঝার জন্য, প্র্যাকটিক্যাল বোঝার জন্য বলো। ক্রমবাচক তো আমরা বুঝি যে অর্ডারে ফেলতে হবে, এই জন্য অর্ডিনাল। আমি তো সবসময় আমি মনে রাখি, এটা আমার টেকনিক, তোমরা মনে রাখো কিনা জানি না, এক একজনের লার্নিং এক এক রকম। আমি সবসময় এটা ক্লাসে উদাহরণ দিই যে তুমি যখন একটা টার্মিনোলজি দেখবা, ওই টার্মের মধ্য থেকেই খোঁজার চেষ্টা করবো ডেফিনিশনটা কি। অর্ডিনাল মানে কি? অর্ডার, রাইট? অর্ডারের মধ্যে অর্ডার যেটা তুমি করতে পারবা, র্যাঙ্ক করতে পারবা, যেটাকে তুমি ক্রমবাচক বললা। তো এইটাই তো অর্ডিনাল ডাটা। নমিনাল মানে কি? নমিনেট করতে পারবা, নাম দিতে পারবা, নাম। সো যখনই এখন এগুলো তো একটা রিসার্চের বিষয় বা কিউরিসিটির বিষয়। তোমরা তো জাস্ট পরীক্ষায় যেন কিভাবে লিখে আসতে পারি নম্বরের জন্য সেইভাবে পড়াশোনা করো। সেইভাবে পড়াশোনা করলে তো তুমি এনজয় করতে পারবে না। এবং যার কারণেই এই যে খুবই সহজ সরল স্বীকারোক্তি আমার খুব ভালো লেগেছে, তুমি বলেছো যে অনেক আগে পড়েছি এখন ভুলে গেছি। বিকজ তোমার ওই পড়াটা তো আসলে জানার জন্য পড়ো না, এই পড়াটা পড়ছো পরীক্ষার নম্বরের জন্য। তাহলে তুমি দেখো যে আমি আজকে উদাহরণটা দিয়ে দিলাম অর্ডিনাল লেভেল, এটা যদি তুমি প্র্যাকটিক্যাল লাইফেও চিন্তা করো, তুমি কখনো ভুলবা যে অর্ডিনাল মানে কি? অর্ডার যেখানে করতে পারবো আমরা, যেটাগুলোকে ক্রমে সাজাতে পারবো, যেটা তুমি একজনে বললা ক্রমবাচক, মানে অর্ডারে ফেলতে পারবো, র্যাঙ্ক করতে পারবো, রাইট? মানে হুইজ ইভেন আমাদের সোসাইটিতেও আমরা অর্ডারে যখন ফেলতে পারি যে অ্যামং দ্য অকুপেশনস, অ্যামং দ্য প্রফেশন, যে হুইজ প্রফেশন ইজ লাইক আপার দ্যান আদার। সো এই যে র্যাঙ্ক করে করে সাজানো, দিস ইজ কল্ড অর্ডিনাল লেভেল ডাটা। নমিনাল লেভেল ডাটা হচ্ছে কি যখন আমরা শুধুমাত্র ক্লাসিফাই করতে পারবো, ক্যাটাগরাইজ করতে পারবো, বাট কোনো অর্ডারে ফেলতে পারবো না। আমরা বলতে পারবো না দিস ইজ বেটার দ্যান আদার্স বা দিস ইজ লাইক আপার দ্যান আদার্স, এটা বলা যাবে না। সো তখন আমরা শুধুমাত্র ডাটাগুলো একেবারে ক্লাসিফাই করা এবং ক্যাটাগরি করেই আমি রাখতে পারবো, রাইট? যেমন দ্য নেম অফ দ্য রিভার, তোমরা এগুলো উদাহরণ পড়েছো তো। ধরো পদ্মা, মেঘনা, যমুনা, এটা শুধু নাম দিতে পারবো আমরা। দিস ইজ দ্য অনলি ক্যাটাগরি অফ দ্য মানে ইন টার্মস অফ নেম দ্য রিভারের ক্যাটাগরি। বাট তুমি বলতে পারবো না পদ্মা ইজ মোর মাইটি দ্যান মেঘনা। এটা যদিও আমরা প্র্যাকটিক্যালি বলতে পারবো, বাট থিওরিটিক্যালি তুমি বলতে পারছো না। ইভেন তোমাদের মধ্যে যে এখানে অনেকগুলো আজকে যারা এই যে এখন 35 পার্টিসিপেন্ট, এই যে তাইবা পুষ্প, তারপরে হচ্ছে গিয়ে তোমার শাহিদা আরচু, আব্দুল্লাহ অভি, হ্যাঁ, এই তোমরা হচ্ছে গিয়ে এই এখন এই নাম দেখে যে আমি যে বললাম তোমরা নমিনাল লেভেল ডাটা। বিকজ আই নেভার সে যে সঞ্জিদা আরজু ইজ বেটার দ্যান আব্দুল্লাহ অভি, বিকজ দিস স্ক্রিন অনলি রিফ্লেক্ট দ্যাট ইউর নেম অনলি, আর কিছু না। তখন তোমরা এটা নমিনাল। বাট আমি যদি বলি ইন টার্মস অফ জিপিএ, হ্যাঁ, ইন টার্মস অফ জিপিএ, যখন আমি একটা ইন্ডিকেটর সেট করে দিলাম, তখন যদি বলি যে আব্দুল্লাহ অভির এখন পর্যন্ত কিউমুলেটিভ সিজিপিএ কত, তখন ধরো বললো হচ্ছে গিয়ে আমার স্যার 3.58। আবার যখন আমি শাহিদাকে আরজুকে জিজ্ঞেস করলাম তোমার সিজিপিএ কত, ও বললো স্যার আমার 3.52। সো এখন এই জিপিএ ডাটাটা যখন আমার কাছে অ্যাভেলেবেল, তখন আমি বলতে পারি যে আব্দুল্লাহ অভি ইজ মোর ট্যালেন্ট, যদি মোর ট্যালেন্ট বলা ঠিক না, হ্যাঁ, বাট বেটার দ্যান আরজু। এই যে র্যাঙ্ক করতে পারলাম, এটা হচ্ছে অর্ডিনাল লেভেল ডাটা। এই র্যাঙ্কটা করলাম কিসের ভিত্তিতে? সিজিপি এর ভিত্তিতে, রাইট? সো এইটা এরপরে হচ্ছে কি তুমি যখন ইন্টারভেল লেভেল কোনটা, যে আমি র্যাঙ্ক করব না, শুধু আমি ফার্দার আরো ক্যাটাগরাইজ করতে পারবো। ধরো হাইট অ্যান্ড ওয়েট, আরো ফ্র্যাকশনে যেতে পারবো আমি, হ্যাঁ, যে কতটুকু। এখানে শুধু র্যাঙ্ক করলাম, এরপরে বলবো যে তাইলে কতটুকু সিজিপি এর মধ্যে, তাহলে কোন কোন কোর্স গুলোতে সে মানে ফার্দার অ্যানালাইসিস, ফার্দার ক্লাসিফাই যখন করতে পারবো, দ্যাট ইজ কল্ড ইন্টারভেল লেভেল ডাটা। সো এইভাবে তোমরা নিশ্চয়ই তোমরা যখন স্ট্যাটিস্টিক্স করেছো ক্লাস, এইভাবে শেখো নাই। আমি প্রিটি শিওর যদি এইভাবে শিখতে, তাহলে তোমার মাথায় এটা কোনো মানে পরীক্ষার জানা না, এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে জানা হতো। এবং তখন এই যে ইরশাদ জাহান যে বললা যে আমি স্যার আগে পড়ছিলাম এখন ভুলে গেছি, এই কথাগুলো বলতে পারতাম না।
সো আমি জাস্ট এক্সাম্পল দিলাম, মানে আমি তো স্ট্যাটিস্টিক্স এর ক্লাস তোমাদেরকে নিতে গেলে তো আমার 2টা কোর্স পড়াতে গেলে তো আমার তো 1 বছর লাগবে এই কোর্স শেষ করতে। আমি এখনো বারবার বলছি যে মাস পথে এসে বারবার বলছি যে তোমাদের কারো যদি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ রিসার্চ করার ইচ্ছা হয় এই মনোগ্রাফটার জন্যই, ফার্দার অনেক বড় গবেষক হওয়ার দরকার নেই। এই এখন যে কারেন্ট যে চ্যালেঞ্জ মনোগ্রাফ করা, রাইট? এই মনোগ্রাফে যদি কেউ মনস্থির করে থাকো, তোমার সুপারভাইজার যদি তোমাকে বলে থাকে যে তোমরা সার্ভে করবা, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করবা, রাইট, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে রিসার্চ করবা, তাইলে তো তোমার স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার লাগবে রে ভাই। সো এখনো যদি ফিল করে থাকো এই প্রাইমারির বই বলো বা যে কোনো মেথোডোলজির বই পড়ে যখন রিয়েলি চ্যালেঞ্জটা ফেস করবা, মানে আই উড সাজেস্ট তোমরা ওই গ্যাপটাকে আবার রিভিজিট করো, আবার পড়ো, অসুবিধা না। এখন এই ফাঁকির তো এখন মাসুল দিতে হবে, খেসারত দিতে হবে না। এই কাজটা যদি ওই যে এই জন্যই আমরা বলি সময়ের 1 পর অসময়ের 10 পর। তুমি যদি ওই সময়টা এটা পাকাপোক্ত ভাবে নলেজটা গ্যাদার করে আসতে পারতা, তাহলে কিন্তু এখন তোমার বেগ পেতে হতো না। আমি জাস্ট বলতাম, তোমরা চট করে ফেলতাম। গ্যাপটা বুঝতে পারতেছো তো, গ্যাপটা কোথায়? আমি কিন্তু মানে আমি তোমাদেরকে একেবারেই কটাক্ষ করার জন্য বলছি না, বাট আমি তোমাদের রিয়েল সিচুয়েশনটা অ্যাসেস করতেছি। এই সিচুয়েশনটাকে অ্যাসেস তোমরা অনেকে হয়তো করতেও পারতেছো না, যে না এটা কি কোর্স পড়ো, 7টা চ্যাপ্টার আছে, স্যার তো পরীক্ষার আগে একটা আউটলাইন দিয়ে দেবে, ক্লাস সাজেশন দিয়ে দেবে, পরীক্ষা পাস করে দেবে। এই ক্যাটাগরির জন্য আলাদা। বাট তোমরা যদি রিয়েলি মানে একেবারে জেনে শুনে মনোগ্রাফটা করতে চাও, তাইলে তোমার এই গ্যাপগুলো প্রশমিত করতেই হবে। মানে there is no alternate way, there is no shortcut way. বোঝা যাচ্ছে? আমি কিন্তু ডিমোরালাইজ করার জন্য কথাগুলো বলছি না। তোমাদের কাছে মনে হচ্ছে কথাগুলো খুব রুড, না স্যার ঠিকই আছে। কিন্তু রুড না। কিন্তু এই কথাগুলো তোমরা যদি একটু রিয়েলাইজ করো, মানে অনুধাবন করার চেষ্টা করো নিজেদের মতো করে, তাইলে দেখবা এটা একরকম। আর যদি কেউ মনে করো যে না স্যার খালি হিউমিলিয়েট করতেছে, আর আমরা কি শিখছি না শিখছি এগুলো, স্যারের এত মাথা ব্যথা কিসে, তার যে কোর্স আছে সেটা করাই যাক না, এত দরকারটা কি? তাইলে পারসেপশন আলাদা। কথা বলছো? এখন আমি তো সবার জন্যই তো ক্লাস। এখন যে 2 জন শিখতে চাচ্ছ, সেই 2 জনের জন্য তো আমি এই আমার ইথিক্যাল জায়গাটা তো আমাকে বিবেক বাধা দেয় যে আমি তো এই কথাগুলো না বলে পার করে স্কিপ করে যেতে পারি না, বুঝছো? সো ওই 100 জনের মধ্যে যে 2 জন রিয়েলি ইন্টারেস্ট যে না আমরা এই রিসার্চটা শিখতে চাচ্ছি, তাদের জন্য আমার এই কথাগুলো বলতে হয়। আর 98% তখন কানে তুলো দিয়ে থাকা দরকার, নাহলে হেডফোন দিয়ে গান শোনো, কি করবা? সো ইরশাদ জাহান, তোমার উত্তরটা মনোভূত হয়নি বোধহয়। আমি তারপরে বলছি যে তুমি এই লেভেলগুলো যখন একটু পড়ো, আজকে ডিফাইন করো, তাইলেই তুমি ওই অ্যানালাইসিসটা ক্লিয়ার হবে যে সফটওয়্যার কথা তুমি বলছো। ঠিক আছে? জি স্যার। আর উদাহরণ তো দিলামই, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, এগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো। এবং তুমি যখনই এই এসপিএসএস এ তোমার কিন্তু ওই যে লেভেল আছে, কিন্তু এই গত ক্লাসে এহসান না কার প্রেজেন্টেশনে দেখাইছিলাম না যে ডাটা দেখছো না? সো ওই লেভেল অফ মেজারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি ডিফাইন করে না দাও, তুমি যদি ইন্টারভেল লেভেলের ডাটাকে নমিনাল বলে দাও, তাহলে এসপিএসএস তুমি যত কমান্ড দাও, ওই যে গার্বেজিং ডাটা আসবে না, অ্যানালাইসিস হবে না। ও একটা দিবে, একটা এরর দিবে বা একটা তোমাকে দিবে, বাট ওইটা দিয়ে তুমি যদি রিপোর্ট রাইট করো, অডিয়েন্স ওটাকে ফেলে দিবে গার্বেজ বলে। এ তো লেভেল অফ মেজারমেন্টই জানে না, তাইলে কি গবেষণা করছে? জি স্যার। বুঝছো? সো তোমরা এখনো টাইম আছে। মনোগ্রাফ, যেমন আমার মনোগ্রাফ স্টুডেন্টরা তো এখন পর্যন্ত টাইটেলই ঠিক করে নাই ঠিক মতো, বুঝছো? সো এটা বাস্তবতা। সো এখনো হারানোর কিছু নাই, শুরু করো। হ্যাঁ, অ্যাটলিস্ট তোমরা একটু ফোকাস করো। মানে ম্যাক্সিমামই তোমরা তো আসলে সার্ভে করবা। কোয়ালিটেটিভ স্টাডি যেটা আজকে আলোচনা করব, কোয়ালিটেটিভ স্টাডিটা এই স্টেজ একটু টাফ তোমাদের জন্য আমি বলবো, কারণ এটা মানে এত সহজ না। এই কোয়ান্টিটিভটাই যদি এত বেগ পেতে হয়, তাহলে কোয়ালিটেটিভটা গ্রাউন্ডেড থিওরি, হ্যাঁ, এগুলা মানে একটু মানে ডিপেন্ডেন্ট অন দা এক্সপেরিয়েন্স। সো আমরা এই ক্লাসে শুধু ধারণা দিব, হয়তোবা কারো যদি পরবর্তীতে তোমাদের ইন্টারেস্ট গ্রো করে করলা, বা এখনো যদি মনোগ্রাফি কেউ করতে চাও, সহজ কিছু টেকনিক আছে সেগুলো তোমরা করতে, যেমন কেস স্টাডিজ, ফোকাস গ্রুপ ডিসকাশন, এগুলো অনেকেই করো। আবার মিক্স মেথড আছে একটা, এটা পরে আমরা আলোচনা করব।
সো কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসটা আমি শেষ করতে চাচ্ছি, যার কারণেই এতগুলো কথা যে এটাকে আমরা একটু সামারাইজ করতে পারি কিনা, এটা তোমাদের কাছ থেকে আশা করছিলাম। তো এহসান, তুমি তো এখন জয়েন করছো, অনেকক্ষণ হয়েছে, এখন কি একটু বলতে পারবা একটু সামারি করে যে এই কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালিসিসটা আসলে আমাদের কাজটা কি, বা এনিবডি হু ক্যান ভলান্টারি স্যার আমি একটু ট্রাই করব। করো। কোয়ান্টিটেটিভ ডাটা কালেকশন করে মানে ডাটা কালেক্ট করার পরে আমাদেরকে দেখতে হবে যে ডাটা কি সম্পূর্ণ ক্লিন আছে কিনা, ডাটায় কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটাকে সঠিক করতে হবে, এবং ফাইন্ডিংস আমাদের যে কোনো প্রবলেম থাকলে সেটা ফাইন্ডিংস করতে হবে, এবং ইথিক্সও দেখতে হবে যে আমাদের ঠিক আছে কিনা। এরপরে দেখতে হবে যে ডাটা মিসিং, আমাদের যে আমরা ডাটাটা পেয়েছি সেটাতে কোনো রকমের মিসিং আছে কিনা। যদি মিসিং থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে ফিল আপ করতে হবে, বা ফিল আপ তো নিজের থেকে করা যাবে না, তো সেটা প্রি কোডিং করার আগে আমাদেরকে দেখে নিতে হবে। এরপরে হচ্ছে ডাটা এডিট করতে হবে, এবং এরপরে কোড করতে হবে, প্রি কোড করতে হবে। এরপরে হচ্ছে আমরা 3 ওয়েতে যে কোয়ান্টিটিভ করা হয়, ইউনিভেরিয়েট যেটা শুধুমাত্র আমরা যে একটা ভেরিয়েবল নিব সেটার জন্য, তারপরে হচ্ছে বাইভেরিয়েট দুইটা ভেরিয়েবলের জন্য যখন আমরা রিলেশন দেখাবো তখন সেটা হচ্ছে বাইভেরিয়েটের মধ্যে, আর মাল্টিভেরিয়েট যখন অনেকগুলো ভেরিয়েশনের মধ্যে দেখাবো রিলেশন, সেটা হচ্ছে মাল্টিভেরিয়েটের মাধ্যমে আমরা করতে পারি। আর এসপিএস যেটা আপনি দেখিয়েছিলেন, আমি হচ্ছে অনেক চেষ্টা করছি, ল্যাপটপেও দেখছি, এবং হচ্ছে আমার হচ্ছে রান হচ্ছে না, অনেকদিন ধরে ট্রাই করছি। তবে আমি এটার একটা ধারণা পাইছি যে এটা হচ্ছে আপনার যে ডাটা গুলো আমি দিব সেটা এক প্রকারের হচ্ছে আমাদের টেবিল আকারে আসবে, গ্রাফ আকারেও আসবে, এবং একটা আউটপুট আসবে অ্যানালাইসিস করার পরে। ওকে, গুড, মানে থ্যাংক ইউ। তা আমি এই ধরনের রেসপন্স গুলো আশা করি, সবই যে পারফেক্ট হবে তা না, বাট তোমরা একটু মানে স্বতঃস্ফূর্ত ভাবে প্রাঞ্জল ভাবে পার্টিসিপেট করো, তাইলে মনে হয় কি জানো, ফিডব্যাকটা পেলে মনে হয় যে না তোমরা কিছুটা শিখছো। আর যদি আমি আমার মতো করে কন্টিনিউ করে যাই, এটা ক্লাসের ফিডব্যাক যদি না থাকে আমি স্যাটিসফাই হই না। দিস ইজ মাই টিচিং লিমিটেশন। ওয়েট করি, ভাবি যে হয়তো আরেকজন অ্যানসার দিবে, আমরা চুপ করে থাকি আরেকজন, এই জন্যই হচ্ছে প্রবলেম। এইটা না, এটা কোনো কথাই হতে পারে না। বাট আমার ক্লাসটাতে তো আমি তো বারবার বলছি তোমরা ফিল ফ্রি, হ্যাঁ, কোনো যে কোনো কোশ্চেন তোমরা মানে। আর একটা ভয় থাকে যে ভুল যদি কিছু বলে ফেলি, মানে উল্টা পাল্টা। এই সংস্কৃতিটা থেকেই বের হয়ে আসতে হবে, হ্যাঁ, এই সংস্কৃতি ভুল তো হতেই পারে। তোমরা তো এখন লার্নার, তুমি তো এখন টিচার না। আমার ভুল হয় তো তোমার তো স্টুডেন্টদের ভুল হতেই পারে। তুমি এই কোর্সটা কেন করতেছো? তুমি যদি আগেই পারফেক্ট হতা তাহলে তো তোমার সমাজ বিজ্ঞানে ভর্তি হওয়ারই দরকার ছিল। তুমি তো আগে থেকেই পারফেক্ট। সো when you are in learning stage, এটা কোনো ধরনের কোনো অজুহাত বা যুক্তি হতে পারে না। তোমরা বলো, তোমাকে একটু জাস্ট কারেক্ট করে দেয়, সেটা হচ্ছে প্রি কোডিং না, তুমি যখন ডাটাটা আনবা ওইটাকে আমরা পোস্ট কোডিং বলছি। প্রি কোডিংটা হচ্ছে কি আমরা যখন কোশ্চেনের কনস্ট্রাক্ট করছিলাম, রাইট? সো কোশ্চেনের করার আগে এক্স্যাক্টলি কোশ্চেন যখন করেছো তুমি, কোশ্চেনেরটা যখন তুমি ডেভেলপ করেছো, তখন যে কোডিং গুলো তুমি হাইপোথেটিক্যালি ধরে ধরে দিয়েছিলে এজিউম করে, দ্যাট ইজ কল্ড প্রি কোড। আর পোস্ট কোডটা বলেছি যখন আমরা মাঠ পর্যায়ে থেকে এসে ওই যে আদার্সে যে অপশনস গুলো আছে ওগুলোকে যখন আমি আগের কোডের সাথে সিরিয়াল দিয়ে যোগ করেছি, অ্যাড করেছি, সেটাকে আমরা বলছিলাম পোস্ট কোডিং। ওকে, ওকে, ফাইন। এরপরে হচ্ছে গিয়ে আমি কিন্তু একদম কোয়ান্টিটেটিভ এন্ড ডাটা অ্যানালিসিস একেবারে ওভারভিউ দিয়ে শেষ করে দিচ্ছি। এর মধ্যে এখনো বলছি যে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রবলেম যদি ফেস করে থাকো বলতে পারো। নাই, গুড। তো এসপিএসএস এ দেওয়ার পরেই আমাদের যে কাজটা সেটা আমরা একেবারে প্রিলিমিনারি ধারণাটা কয়েকজনের প্রেজেন্টেশনের মধ্যে আমরা দেখেছি যে মূলত ডাটা ডিফাইন ভেরিয়েবল গুলো ডিফাইন করে দিতে হবে আর ভলিউম লেভেল দিয়ে মানে কোড গুলো দিতে হবে। এটা হচ্ছে কি ডাটা এন্ট্রির জন্য বেসিক কাজ, রাইট? তোমার যতগুলো কোশ্চেন আছে, যতগুলো তুমি রেসপন্ড হিসাব করেছো, সেগুলোকে ইনপুট দেওয়ার জন্য এই দুটো কাজ হলো মূলত প্রধান। একটা হচ্ছে কি তোমার ডিফাইন ভেরিয়েবল, আর একটা হচ্ছে ভলিউম লেভেল দেওয়া, মানে কোড গুলোকে ইনপুট দেওয়া। দেন অ্যানালাইসিসে এসে তখন তোমার এইখানেই হচ্ছে কি তোমার মুছিয়ানা, মানে তোমার যে এক্সপার্টাইজ আছে কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসে, থিওরিটিক্যাল নলেজ আছে, সেটা কি তুমি এখানে এসে তুমি অ্যাপ্লাই করবা।
ইমপ্লিমেন্ট করবা, তখনই কিন্তু তোমার এই যে দেখো এই রিয়েল চ্যালেঞ্জ গুলো তখনই তুমি ফেস করবা, যে আমার ডাটাকে সেট করে দেওয়া, যে এটা কোন লেভেলের ডাটা, মেজারমেন্টটা ঠিক করে দেওয়া, নমিনাল না অর্ডিনাল না ইন্টারভ্যাল, হ্যাঁ, তারপরে আমি এইটার সাথে এই ভেরিয়েবলের সাথে এক্সিস্টিং লিটারেচার অন্যান্য গবেষকরা যে কাজটি করেছে তারা কি কি মেজারমেন্ট ইউজ করেছিল, জাস্ট এই যে আবার লিটারেচার রিভিউ কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস আপ টু দ্য এন্ড অফ ইউর রিসার্চ। তুমি একেবারে রিপোর্ট রাইটিং পর্যন্ত কিন্তু লিটারেচার রিভিউ করবে। সো প্রথমে যে তুমি একটা লিটারেচার রিভিউ করছো কোশ্চেনার ডেভেলপ করার জন্য, ওইখানেই যে তোমার এই কাজটি শেষ হয়ে গিয়েছে তা কিন্তু না। সো তুমি এই ডেটা অ্যানালাইসিস স্টেজে এসেও তুমি আবার লিটারেচার রিভিউ কিভাবে করবে, যে তুমি যে ভেরিয়েবল গুলো ডিফাইন করেছো বেসড অন ইওর অবজেক্টিভস, যে অবজেক্টিভস গুলো তুমি সেট করেছিলে রিসার্চের শুরুতে, সেই অনুযায়ী অন্য যে গবেষণাগুলো আছে সেখান থেকে দেখতে হবে এই একই ভেরিয়েবলে ওই গবেষক কি অ্যানালাইসিস করেছিল। সে কি মিন মিডিয়ান মোডই করেছিল, নাকি ফার্দার আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও করেছিল, নাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই সে থেমে থাকেনি, সে আবার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও করেছিল কিনা, সিভির অ্যানালাইসিসটাও করেছিল কিনা। এই ধারণাগুলো, নলেজ গুলো তোমার একদিকে তোমার অবজেক্টিভের চাহিদা পূরণ করতে হবে, আর একদিকে তোমার এক্সিস্টিং লিটারেচার, এক্সিস্টিং স্কলারশিপে তারা কিভাবে ব্যবহার করেছে মেজারমেন্ট গুলো, স্ট্যাটিস্টিক্যাল, এগুলোর সমন্বয় করি, then you will finally decide what measurements would be done specifically for your study. দেখো তাহলে লিটারেচার রিভিউটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এইখানে এসে তুমি লিটারেচার থেকে সাহায্য নিলে কি কোন কোন স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট গুলো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, সেগুলো অন্যান্য গবেষকরা কি করেছে তার সাথে তুমি কম্পেয়ার করলা, করে তুমি ডিসাইড করলা যে কোন মেজারমেন্ট গুলো তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, রাইট? এরপরে তুমি বিশ্লেষণ করলা, এসপিএসসি এর সাহায্যে তুমি বিশ্লেষণ করে ডাটা রেজাল্ট গুলো আছে, এই রেজাল্ট গুলোকে, যে কথাটা একটু আগে বললাম, যে রেজাল্ট গুলোকে তখন তুমি স্টেটমেন্ট দিবা, যে তোমার ধরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেজাল্ট দিচ্ছে ধরো 1.25, 1.25 তো রিডার বুঝবে না আসলে, এটা তুমি জানো কি, তো তখন তুমি ওই 1.25 থেকে তুমি ব্যাখ্যা করবা, অ্যানালাইজ করবা, যে এইটা এতটা ডিসপার্সড করেছে বা এতটা স্ট্যান্ডার্ডলি ভেরিয়েবল, এই যে ল্যাঙ্গুয়েজ গুলো দিলা না, এইটা হচ্ছে কি তোমার রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং এ গিয়ে আবার তোমার লিটারেচার রিভিউ কিভাবে কাজে লাগবে দেখো, যে তোমার যে ফাইন্ডিংস আসছে নিশ্চয়ই অন্য গবেষকের যার কাছ থেকে তুমি ওই টুলসটা বা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের হেল্পটা নিলে যে গবেষণা রিপোর্ট থেকে, তার কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.25 নাও আসতে পারে, বিকজ এই 1.25 হচ্ছে কি কার রেজাল্ট, বেসড অন ইওর ডাটা। তুমি যে ডাটাগুলো নিয়ে আসছো সেই ডাটার উৎসারিত ফলাফলটাই কিন্তু 1.25 আসছে, বাট ওই আরেকজন যে গবেষক তার কিন্তু সেও স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট ইউজ করেছে, সেম টুল তুমি যেটা করেছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেও করেছে, বাট তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু 2.85 হতে পারে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? হুহা করো, রেসপন্স জি স্যার, জি স্যার স্যার, ওকে ফাইন। প্লিজ, জি স্যার, বোঝা যাচ্ছে। যদি রেসপন্স না করো তাহলে এই যে বললাম এমনি ভৌতিক পরিবেশ। সো এই যে তোমার সেম মেজারমেন্ট হওয়া সত্ত্বেও অ্যানালাইসিসটা ডিফারেন্ট হবে না, বিকজ ইওর রেজাল্ট ইজ ডিফারেন্ট বাট ইন্ডিকেটর সেম। এগুলো জাস্ট একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, যে ইন্ডিকেটরও সেম, তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছো, আর একজন গবেষক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছে, বাট রেজাল্ট ইজ ডিফারেন্ট ডিউ টু দা তোমার সংখ্যা, নিউমেরিক্যাল ফিগারটা হচ্ছে ডিফারেন্ট। এখন তুমি উনি যে ব্যাখ্যাটা দিয়েছে তুমি আরেকটা ব্যাখ্যা দিয়েছো, এরপরে তুমি তখন রিপোর্ট রাইটিং এ কি বলবা, যে while my observation represents, বা আমার এই অবজারভেশন, আমার ফাইন্ডিংস এইটা রিফ্লেক্ট করতেছে, যখন while বা whereas অন্যান্য গবেষণা রিপোর্টে কিন্তু ফাইন্ডিংসটা এইভাবে আসছে। সো তুমি কিন্তু আবার ফার্দার আবার লিটারেচার রিভিউ করলে, তুমি যখনই অন্য কোনো লিটারেচারের কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করবে, তখন সেটাও কিন্তু অন কাইন্ড অফ লিটারেচার রিভিউ। তখন তুমি যে স্টেটমেন্টটা তৈরি করলে, আর্গুমেন্টটা তৈরি করলে, এইটাই হচ্ছে গিয়ে তোমার রিপোর্ট রাইটিং। এবং এই যে তোমার সাথে ডিফার করেছে, বাট আবার অন্য কোনো কয়েকটা রিপোর্ট তুমি দেখবা তোমার সাথে আবার ম্যাচ করেছে, মানে তাদের রেজাল্টও তোমার রেজাল্টের কাছাকাছি হয়েছে কিংবা একই রকম হয়েছে,
তখন তুমি তো তাদের আবার রেফার করবা দ্য সিমিলার ফাইন্ডিংস, হ্যাঁ, বলবা যে আমার যে ফাইন্ডিংসটা আসছে ব্লা 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 বা অমুক অমুক রাইটারের বা অমুক অমুক গবেষকের অথরেরও এই সেম ফাইন্ডিং, সেম আর্গুমেন্টটা তারাও করেছে। তখন তোমার রিডার বা পাঠক সে বুঝতে পারবে তোমার গবেষণাটা হচ্ছে গিয়ে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে একটা আর্গুমেন্টেটিভ আইডিয়া তুমি জেনারেট করতে সমর্থ হয়েছো, সক্ষম হয়েছো, এবং দিস ইজ ভ্যালিড রিসার্চ ডাটা। এবং এই প্রক্রিয়া যখন তুমি ইন্টারপ্রিট করে করে তুমি একটা রিপোর্ট রাইট করতে পারবা, তখন তোমার গবেষণার স্ট্যান্ডার্ডটা একরকম হবে। আর আরেকজন যে শুধুমাত্র ডিসক্রিপশন দিয়ে যাবে, কোনো কম্পেয়ার কন্ট্রাস্ট নাই, কোনো অ্যানালাইসিস নাই, সেটা বলবে একটা গার্বেজ, লাইক তোমার ইসের মতো, পত্রিকা রিপোর্টের মতো, যেটা জার্নালিস্টরা করে। জার্নালিস্টরা যেমন একটা ঘটনা শুধুমাত্র বর্ণনা দেয়, বাট তুমি একজন গবেষক বা সোশ্যাল সায়েন্টিস্ট হিসাবে তোমার এই কাজটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যে কাজটি বললাম এইমাত্র, যে শুধুমাত্র তোমার ফাইন্ডিংসটাই তুমি ডিসক্রাইব করবে না, তোমার ফাইন্ডিংস এর সাথে সিমিলার ফাইন্ডিংস অন্যান্য কোন কোন গবেষণা আছে সেই কাজটি করাটা, এই লিটারেচার রিভিউ করাটা হচ্ছে গিয়ে তোমার গবেষক হিসেবে গুরু দায়িত্ব। স্যার এটার আমরা টাইটেলটা কি দিতে পারি? মানে কোনটা? এই যে দুইটা গবেষণার ভিতরে আমার আরেকটা হচ্ছে অন্য একটা রিসার্চের ভিতরে মানে সব টিচারে মোটামুটি এই কথাটা বলে যে নিজের গবেষণার ফাইন্ডিংসটার সাথে অন্য একটা গবেষণার ফাইন্ডিংস এর কি ল্যাকিংস আর কি হচ্ছে তোমার মানে তোমার কি নতুন ইনক্লুড করছো সেটা যুক্ত করে দিতে হবে। মানে এটা আমরা টাইটেলটা কি দিতে পারি আমাদের মানে মনোগ্রাফ? না, এটা কোনো টাইটেল দেবা না তো। না মানে একটা ক্যাপশন আর কি, মানে না না, শিরোনামটা বুঝছি কি দিতে বুঝছি তোমার কথাটা। কন্টেস্টের মধ্যে পড়বে, কন্টেস্ট। না 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 না, এটা কন্টেস্টও না। আমি বলি তোমাকে, এটা হচ্ছে গিয়ে তোমার এমনিতে তুমি যদি এই ধরনের আগে থেকে ইন্টেনশন নিয়ে গবেষণা করো, সেটারও এই মেথোডোলজির ভাষায় নাম আছে, সেটা হচ্ছে কম্পারেটিভ স্টাডিজ। কম্পারেটিভ স্টাডিজ আমরা বলি। তো সেটা না, তুমি যেটা কাজটি করছো, যেটার আমি এতক্ষণ ব্যাখ্যা দিলাম, এই কাজটি হবে তোমার প্রতিটা সেগমেন্টে। এটা কোনো আলাদা কোনো ক্যাপশন বা আলাদা কোনো মানে সাব পয়েন্ট ডিমান্ড করবে না। ফর এক্সাম্পল, তুমি যে গবেষণাটি করছো সেটা ধরো একটা বলো, তোমার গবেষণা বলো কি কি নিয়ে কাজ করছো? স্যার আমি করাপশন নিয়ে কাজ করছি। করাপশন, ফাইন। সো তুমি করাপশন ইন হেলথ সেক্টর, এটা তোমার ধরো একটা পয়েন্ট, তুমি ব্যাখ্যা করতেছো, রাইট? এই জি, করাপশন হেলথ সেক্টরের মধ্যে তুমি তোমার হেলথ সেক্টরের ডাটা অ্যানালাইসিস করছো, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারে, রাইট? সেই ডাটাগুলো তুমি অ্যানালাইসিস করে তুমি লিখছো তোমার ফাইন্ডিংস। লেখার পরে তাই হেলথ সেক্টর, করাপশন ইন হেলথ সেক্টর নিয়ে অন্য আরো গবেষকরা কাজ করছিল না? জি স্যার অবশ্যই। তাদের ফাইন্ডিংস গুলো তুমি তোমার এই প্যারাগ্রাফের সাথে তুমি রিলেট করবা। সো এখানে হেডিং ইজ নট ইম্পর্টেন্ট। হেডিং হচ্ছে গিয়ে তোমার গবেষণার যে তুমি হেডিং সেট করবা, সেই হেডিং এ তোমার ফাইন্ডিংসটাই আলোচনা করবা, আর পাশাপাশি তুমি অন্য গবেষকদের সাথে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করবা। দেখো, শুধু কম্পেয়ার না, কিন্তু কন্ট্রাস্টও হবে, মানে সিমিলারিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ডিসিমিলারিটিস, বা তোমরা যারা বাংলায় লিখবা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। হ্যাঁ, সো এইটা কিন্তু তোমার জন্য আলাদা কোনো কিন্তু পয়েন্ট ডিমান্ড করে না। তোমার গবেষণার যে পয়েন্ট গুলো তুমি সেট করেছো, তার মধ্যে প্রতিটা পয়েন্টই কিন্তু তুমি এরকম কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে তুমি যাচ্ছ। এহসান, ক্লিয়ার কিনা? জি স্যার অলরাইট। ওকে, সো তুমি তোমার হেডিং নিয়ে মাথা ব্যথা নাই, তোমার মাথা ব্যথা হচ্ছে তোমার রিসার্চের ফোকাস কি। তোমার রিসার্চের ফোকাসের মধ্যে থেকে তোমার ফাইন্ডিংস কি, সেই ফাইন্ডিংস এর সাথে যতগুলো ফাইন্ডিংস আছে ততগুলোর সাথে তুমি কম্পেয়ার কন্ট্রাস্ট করবা। সো এটা কোনো সেপারেট কোনো পয়েন্ট বা হেডিং ডিমান্ড করছে না কিন্তু, রাইট? মানে অল আর অ্যানালাইসিস শুড বি আন্ডার ইয়োর হেডিং, যে হেডিং গুলো তুমি সেট করেছো, যে ভেরিয়েবল গুলো তুমি সেট করেছো। বাট ওই সেম ভেরিয়েবলের সাথে অন্যরা যারা কাজ করেছে তাদের ফাইন্ডিংসটা তোমার সাথে কিছুটা মিলে যাবে, কিছুটা মিলবে না। কেউ তোমার বিপক্ষে কথা বলবে, সেগুলো তুমি অ্যাড্রেস করবে, আর যেটা তোমার পক্ষে বলছে সেগুলো তুমি অ্যাড্রেস করবা। তখন হয়ে যাবে আর্গুমেন্টেটিভ ডিসকাশন। মানে একটা হচ্ছে ডিসক্রিপটিভ ডিসকাশন, দ্যাট ইজ ভেরি লেস ইম্পর্টেন্ট ইন আওয়ার সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন। আর যে এই যে আমরা যে প্রক্রিয়া কথাটা বললাম, এটা হচ্ছে গিয়ে আর্গুমেন্টেটিভ, অ্যানালিটিক্যাল। দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সোশ্যাল সায়েন্স। কারণ যুক্তি তর্ক তুমি উপস্থাপন যখন করতে পারবা, তখনই তুমি একজন দক্ষ গবেষক হয়ে যাবে। আর তুমি যেটা পাইছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.25, সো ইট মিন্স দ্যাট লাইক দ্যাট, এই করে করে শেষ করে দিলা, দিস ইজ কমপ্লিটলি জার্নালিস্ট ওয়ার্ক।
পার্থক্যগুলো কি বুঝতে পারছো? আমি কি ইনসাইটটা ডেভেলপ করতে সক্ষম হয়েছি যে দুইটার মধ্যে পার্থক্য, কোয়ালিটির পার্থক্যটা বুঝছো? জি স্যার। ওকে, গুড। এইটা যদি বুঝতে পারো, কাজ করো বা না করো সেটা তোমাদের আপ টু ইউ, বাট এই রিয়েলাইজেশনটা, মোটিভেশনটা যদি হয়, দ্যাট ইজ মাই ডিউটি। মানে দুটোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণটা ক্লিয়ার কিনা, তোমার যে বন্ধুটি শুধুমাত্র তোমার যে ফাইন্ডিংস আসছে, স্পিসিস যে আউটপুটটা আসছে ওইটাই বর্ণনা করে দিল, এটা এক ধরনের স্ট্যান্ডার্ড, এক ধরনের কোয়ালিটি রিসার্চে। আর যে বন্ধুটি সে শুধুমাত্র তার স্পিসিসের ডাটা ফাইন্ডিংস নিয়ে সীমিত থাকবে না, সে সাথে আরো অন্যান্য গবেষকদের সাথে রিলেট করবে তার এই ফাইন্ডিংসটাকে, দ্যাট উইল বি মোর আর্গুমেন্টেটিভ, and in terms of standard that will be a good research. Clear? জি স্যার। Okay, fine. আর এহসান আরেকটা সুন্দর বিষয়ের অবতারণা করছো, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, যেটা তুমি এই যে বললা যে অন্যান্য সব শিক্ষকরা উদাহরণটা দেয়, এই উদাহরণটা হচ্ছে যেটা লিটারেচার রিভিউতে তোমার করে আসতে হবে। এই কথাগুলো কিন্তু বলছিলাম, হয়তো ভুলে গেছো। রিসার্চ গ্যাপ, আইডেন্টিফিকেশন অফ রিসার্চ গ্যাপ। তুমি যখন গবেষণা স্টার্ট করবা, লিটারেচার রিভিউ করবা, অন্যান্য গবেষকরা কি করেছে আর তুমি কি করতে যাচ্ছ, অন্যান্য গবেষকরা করার পরেও তোমার কাছে মনে হয়েছে যে দিস ইজ নট কমপ্লিট, সো আই থিংক দেয়ার ইজ এ গ্যাপ, যেটা ওই গবেষণার মধ্য দিয়ে বের হয়নি। সো এই গ্যাপটাকে অ্যাড্রেস করে আমি আমার গবেষণা করতে চাই। দিস ইজ অলসো কল্ড, ইউ ক্যান সে, লাইক রেশনাল অফ দ্য স্টাডি বা জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি, যে এই সেম ফিল্ডে গবেষণা হয়েছে তারপর তুমি বাবা আবার কেন করতে চাচ্ছ, এটা মানুষের কাছে একটা কোশ্চেন হবে না? একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, ভিজুয়ালাইজ করো। ধরো সেন্ট মার্টিন আবিষ্কার হয়ে গেছে, তাই না? সেরাদ্বীপ আবিষ্কার হয়ে গেছে, তো আমি আবার ওখানে যদি বলি যে এক্সপ্লোরেশন অফ সেরাদ্বীপ, তাহলে অন্য লোকজন আবার জিজ্ঞেস করবেন আমাকে যে এটা তো তুমি কি পাগল হয়েছো নাকি, এটা তো অলরেডি আইডেন্টিফাইড, আমরা জানি তো ওখানে কিভাবে যাইতে হয়, তুমি আবার এটা নিয়ে গবেষণা করার কি আছে? স্বাভাবিক বলবে কিনা? জি স্যার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আরো প্র্যাকটিক্যাল, আমার চারপাশ সেরাদ্বীপ বাদ দাও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন কোথায় হচ্ছে এটা আমরা সবাই জানি, তাইলে কি গবেষণা করার দরকার আছে? স্যার দরকার আছে আরো এক্স্যাক্টলি। এই তো এই রেসপন্সটাই, থ্যাংক ইউ সো মাচ, এই রেসপন্সটাই আমি আশা করছিলাম। এই একই জিনিস গবেষণা করার দরকার আছে, বিকজ তুমি তখন বলবা, এই যে যুক্তিটা তৈরি করছো না, এটি তোমার রিসার্চ গ্যাপ। তুমি তখন বলবা যে না, আমার বন্ধুটি এই যে তাইবা পুষ্প, সেও নতুন ভবনটা পথটা সে আবিষ্কার করছে ঠিকই, বাট তার এটা হচ্ছে ডিটোর ইউজ করতে হয়, সে অনেক মানে ঘুরে ফিরে যেতে হয়, আমি আর একটা একদম স্ট্রেট রাস্তা আমার গবেষণার মধ্যে দিয়ে পেয়েছি। সো এই যে তার যে গবেষণায় পথটা ঠিক মতো মসৃণ ছিল না, ওইটি তার গ্যাপ ছিল, তখন তুমি আর্গু করবা যে প্রিভিয়াস স্টাডিজ ডিড নট এক্সপ্লোর how to reach that destination in a easy way, in a smooth way. So given the fact, I intend to explore, to go to the new building of Jagannath University in more easier way. So this is your argument. So এইটা, এই যে তুমি হাইপোথিসিস সেট করলা, অবজেক্টিভ সেট করলা, এইটাই তুমি তাহলে ঠিক আছে, এখন তুমি ডাটা কালেকশনে নামবা, যে আমি কথাটা যে বললাম যে আমার বন্ধুটি ওর মানে জার্নিটা সহজ না, আরো সহজ ভাবে এক্সপ্লোর করা যায়, তাইলে আমি এটা কিভাবে আবিষ্কার করবো? তাই তুমি এইবার তুমি মাঠ পর্যায়ে গিয়ে দেখবা, ভিজিবিলিটি স্টাডি করবা, যে না এখানে একটা এই পথটা যদি সোজা হয় তাহলে এখানে একটা ছোট একটা দোকান আছে, দোকানটা ভাঙতে হবে, বা তুমি ভাঙার পরামর্শ তুমি তখন পলিসি মেকারদেরকে দিবা বা সরিয়ে নেওয়ার জন্য বলবা। আবার তুমি বলবা যে না এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, এই ল্যাম্প পোস্টটা হচ্ছে গিয়ে তোমার একটা অবস্টাকল এই পথটাকে স্ট্রেট করার জন্য। তখন তুমি, আমরা জাস্ট খুবই একদম সিম্পল উদাহরণ দিচ্ছি, গবেষণা এত সিম্পল না যদিও, বাট বোঝার জন্য। তখন তুমি বলবা, বাট ওই তখন তাইবা পুষ্পর বলবে কি, আমি যখন প্রথম আবিষ্কার করছি, আমি যখন প্রথম ডিসকভার করছি, তখন এই ভবনটাই আসলে মানে বন জঙ্গলে ঘেরা ছিল, কেউ অনেকে জানতোই না, সো তারও কিন্তু ক্রেডিট আছে, সে তখন প্রথম পাইওনিয়ার। বাট তুমি তার গবেষণার হাত ধরেই কিন্তু আরো ফার্দার ডেভেলপমেন্ট করছো, আরো সহজ পথ করে দিয়েছো। সো রিসার্চ ইজ কন্টিনিউয়াস প্রসেস, বাট তারপর আমরা কেন করতেছি আগে জানা সত্ত্বেও, এই যে আরো অন্য ওয়েতে তার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল আপ করার জন্যই আবার ফার্দার রিসার্চ করতে হয়। সো তুমি যে প্রসঙ্গটি রেজ করেছো সেটা হচ্ছে লিটারেচার রিভিউ স্টেজে আইডেন্টিফাইং দ্য গ্যাপ, identifying the potential gaps to which a new scholar or new researcher can do something.
ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে, সো তাইলে আমাদের মোটামুটি কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস এর জার্নিটা কি শেষ কিনা? শুধুমাত্র আমাদের স্কিলটা তৈরি করতে হবে এখন, আমাদের স্ট্যাটিস্টিক্স এর নলেজটা একটু এনরিচ করতে হবে, রাইট? আমি যদি স্ট্যাটিস্টিক্স এর নলেজটা জানি তাইলে আমার কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস আমার জন্য খুবই স্বচ্ছ, কারণ আমার কাছে প্রক্রিয়াটা এখন ক্লিয়ার। প্রক্রিয়াটা আমি জানি কি কোনটার পর কি করতে হবে, স্টেজ গুলো ক্লিয়ার, স্টেপস গুলো ক্লিয়ার, রাইট? সো আমার এখন শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স এর নলেজ গুলো আবার রিভিজিট করতে হবে সেকেন্ড ইয়ারে গিয়ে আবার একটু রিভিউ করে দেখতে হবে যে কি কি জিনিস আমি পড়ছিলাম, এগুলাকে আমি কিভাবে এখন আমার ডাটার মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারি। আগে তো নম্বরের জন্য পড়ছি, এখন একটু আমার অ্যাপ্লিকেশনের জন্য পড়ি, যে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো আমি মুখস্থ করলাম অ্যাকর্ডিং টু অমক অ্যান্থনি ওয়ালস, হ্যাঁ, স্মিথের বই টই দিয়ে আমি পরীক্ষার পারপাস সার্ভ করছি। বাট এখন আমি একটু আবার রিথিং করি যে না ঠিক আছে, স্মিথ সাহেব কি বলেছিল, স্মিথ সাহেব যে বললো এই যে অমক 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 অমক, তাহলে এগুলো আসলে আমার গবেষণা কি কাজে লাগবে আসলে, মানে আমি এটা প্র্যাকটিক্যালি কিভাবে চিন্তা করতে পারি। হয় না অনেক সময় তো তোমরা অনেক সময় এই যে বন্ধুদের সাথে স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে গেছো, জাস্ট ঘুরতে গেছো, কি ছবি এটা কোনো মানে টার্গেট করে যাওনি, দেখা যাচ্ছে যে এই যে তোমার একটা ছবি যেটা তুমি আগে জানো না বা ই করো না, বাট বন্ধুদের সাথে একসাথে দেখার জন্য দেখছো, মনোযোগ দেয়নি, শুধুমাত্র পপকর্ন খাইছো, গল্প করছো, আড্ডা দিছো, দেখো না। বাট তোমার শেষে এসে ছবিটা যখন শেষ হয় তখন একটা ইন্টারেস্টিং সিন তোমাকে আলোড়িত করেছে, বলছে না আসলেই তো এটা কি, তাইলে আগে কি, আগে তাইলে এই সিনটা কেন হইলো, তখন তোমার কিন্তু মানে শেষ পর্যায়ে এসে গিয়ে তোমার আগ্রহ তৈরি হয়েছে মুভিটার সময়। এর আগে তুমি এগুলো পাত্তাই দাও না, আরে কি না কি মারামারি হচ্ছে, অ্যাকশন মুভি আমি পছন্দ করি না, আমি একটু থ্রিলার দেখবো, কিন্তু বন্ধুদের কারণে দেখতেছি। তখন তুমি আবার কি করবো, যখন বাসায় গিয়ে আবার ইউটিউবে সার্চ দিবে এই মুভিটা তাইলে কি, আমি তো আবার দেখি। লাস্টের ফিনিশিংটা তোমার পছন্দ হয়েছে, তাইলে শুরুতে তাইলে কেন, এটা কি হয়েছে, তখন কিন্তু তুমি ওটার মধ্যে আবার এই কিউরিসিটি তোমাকে আবার বেশি মানে ইন্টারেস্টিং করে দেবে মুভিটাকে। পড়াশোনাটাও তাই। সো তোমার ওই মনে হয়েছে যে এগুলো কোনো কাজে লাগবে না, স্ট্যাটিস্টিক্স এর পাল্লা তো শেষ, বাট এই যে অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি একটা কোর্স এবং মনোগ্রাফ করতে হবে, এটা তখন তোমার হয়তো মাথায় ছিল না। সো এখন তোমার কাজটা হবে কি, আবার রিভিজিট করে ওই স্ট্যাটিস্টিক্সে যাওয়া, এবং তখন দেখবা স্যার কি কি পড়িয়েছিল বা কি কি সিলেবাস আছে, এগুলোকে আমি এখন কিভাবে প্র্যাকটিক্যালি রূপদান করতে পারি আমার গবেষণার মধ্যে দিয়ে, এই কাজটি তোমরা একটু করো। এই কাজটি করলেই দেখবা আমার মনে হয় অনেক পারপাস সার্ভ হয়ে যাবে। ওকে, সো একা বেশি কথা বললে মানে, তাহলে কি আমি যেতে পারি কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিসে? জি স্যার। জি স্যার, শিওর। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাইলে কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিসটা হচ্ছে জাস্ট কমপ্লিটলি রিভার্সটা চিন্তা করবা। আমরা এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি বা এই গত কয়েকটা ক্লাস ধরে এসপিএসএস এর মধ্য দিয়ে ডাটা অ্যানালাইসিস করা, স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা, হ্যাঁ, নিউমেরিক্যাল ফিগার নিয়ে কাজ করা, এগুলো সব হচ্ছে গিয়ে তোমার কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ এসে হচ্ছে গিয়ে জাস্ট নিউমেরিকটা কনভার্ট করে দাও টেক্সটে, সংখ্যাটাকে তুমি ইমেজ থেকে মুছে ফেলে দিয়ে চিন্তা করো হচ্ছে গিয়ে এটা কিভাবে টেক্সটে অ্যানালাইসিস করা যায়। আমি আগে যেখানে বলছি 25%, এখন আমি এখানে 25% বলবো না, আমি বলবো হচ্ছে গিয়ে 1/4 জনগোষ্ঠীর, হ্যাঁ, এটা জাস্ট একেবারে প্রিলিমিনারি বোঝার জন্য, মানে বেসিক ধারণার জন্য। সো সব কিছু সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো আমি এখন চিন্তা করব হচ্ছে গিয়ে টেক্সচুয়াল অ্যানালাইসিস, রাইট? মানে কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, আর্গু করা যায়, যে কাজটি আমি এই যে লাস্টে এসে করেছি রিপোর্ট রাইটিং এর সময় বা অ্যানালাইসিসের সময়, ওই কাজটি আমি এখন শুরু থেকেই চিন্তা করব। আমি যখন বিশ্লেষণটা মানে স্টার্ট করব তখন থেকে আমি চিন্তা করব। এবং আর একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে বোঝার জন্য কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, সেটা হচ্ছে গিয়ে তোমরা ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথড পড়েছো? জি স্যার, মনে আছে একটু 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 মনে আছে, মানে ওই এটা হলো এশিয়ার মতো আর কি। স্যার আবার তো এই তো ওই চেয়ার টেবিলের মতো, আমি সবসময় বলি যে চেয়ার কি স্যার, চেয়ার হচ্ছে চেয়ার,
হ্যাঁ হচ্ছে গিয়া কেদারা, হ্যাঁ আর টেবিল কি, টেবিল তো বাংলা নাই কোনো, টেবিল তো টেবিলই। হ্যাঁ সো এই আরোহণ আর অবরোহণ তো আমি জানতে চাই না, আমি জানতে চাইছি মানে তুমি তো অনুবাদ করে দিলাম, অনুবাদ না মানে জিনিসটা কি আসলে। স্যার একটা থিওরি, তারপরে হচ্ছে রিসার্চ, এবং আরেকটা হচ্ছে রিসার্চের পরে একটা থিওরি দাঁড় করানো হয়। একটু ডিসঅর্গানাইজড বাট বেসিক জায়গাটা ঠিক আছে, লাস্টে যে কথাটা বললাম। আর ইন্ডাকটিভটা হচ্ছে গিয়ে মূলত গবেষকরা কোনো থিওরি আগে নিয়ে শুরু করে না। এটা তার অবজারভেশন, তার ইম্পেরিক্যাল ইনভেস্টিগেশন, তার হচ্ছে গিয়ে চারপাশের যে অ্যানালাইসিস, এগুলো নিয়ে আগাতে আগাতে ফাইনালি গিয়ে সে একটা থিওরি এমার্জ করে। দিস ইজ ইন্ডাকটিভ। আর ডিডাকটিভ হচ্ছে গিয়ে গবেষকরা আগেই একটা থিওরি এবং হাইপোথিসিস সামনে নিয়ে আগায়, দেন ওই হাইপোথিসিসটাকে বা থিওরিটিকে টেস্ট করে হচ্ছে গিয়ে বেসড অন দা কালেকশন অফ ডাটা। যে কাজটি তোমরা ম্যাক্সিমামই করবা, যে কাজটি হচ্ছে গিয়ে আমরা এই যে এতক্ষণ কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসে আলোচনা করেছি, যে আমি আগে থেকে একটা হাইপোথিসিস ধরে নিয়েছি, তারপরে ওই হাইপোথিসিসটা নাল হাইপোথিসিস রিজেক্ট করবো না অ্যাকসেপ্ট করবো, তার উপর ভিত্তি করে আমি ডাটা কালেক্ট করেছি। ডাটা কালেক্ট করে এসে আমি তখন আবার ওই আমার হাইপোথিসটাকে এস্টাবলিশ করতে সমর্থ হব কি হব না, সেটা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য রিসার্চ আমি সেটা ডিসিশনে যাব। এবং আমার থিওরিটা যেটা ধরেছিলাম, এজিউম করেছিলাম, আমার যে থিওরিটিক্যাল মডেলটা, সেটা আমি রাখবো কি রাখবো না, ওই থিওরিটা অ্যাপ্রোপ্রিয়েট কি অ্যাপ্রোপ্রিয়েট না, বেসড অন মাই ডাটা, এই কনক্লুডিং রিমার্কসটা আমি শেষে গিয়ে করব। এটা হচ্ছে গিয়ে ডিডাকটিভ। সো অলমোস্ট, যদিও দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস যে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে ডিডাকটিভ মেথড অ্যাপ্লাই করা যাবে না, এইরকম কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। তবে সাধারণত ম্যাক্সিমাম কোয়ালিটেটিভ যারা রিসার্চ নিয়ে কাজ করে, অ্যাপ্রোচে কাজ করে, তারা মূলত ইন্ডাকটিভ ওয়েতেই কাজটা করে। গ্রাউন্ডেড থিওরি, এটা আরেকটা টার্ম। এগুলো সব আমি যে টার্মগুলো বলতেছি, এগুলো সব তোমরা এই ব্রাইমানের বইতেও পাবা, এখানে কোনো কনফিউশন তৈরি হবে না। সো গ্রাউন্ডেড থিওরি মানে হচ্ছে গিয়ে যে কথাটি বললাম, ইন্ডাকটিভ ওয়েতে আমার আগে কোনো গবেষণা যখন একজন গবেষক শুরু করে, তখন তার কাছে কোনো থিওরির ধারণা থাকে না, সে কোনো হাইপোথিসিস নিয়ে সামনে আগায় না, সে শুধুমাত্র তার ডেটা নিয়ে সে স্টার্ট করে কাজ। তারপরে ডেটা অ্যানালাইসিস করতে 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 থিওরি এমার্জ করে। এই যে থিওরি এমার্জ করে অ্যাট দ্য এন্ড অফ ইউর স্টাডি, এটাকেই বলা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি। সো এই গ্রাউন্ডেড থিওরি ইন্ডাকটিভ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে গবেষণা প্রক্রিয়াটি আমরা অনুসরণ করি বা ব্যবহার করি, এটাকেই আমরা বলছি কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস। যদিও কন্টেম্পোরারি স্কলাররা এটা নিয়ে খুবই ডিবেটেবল ইস্যু, কারণ মেথোডোলজি গবেষণা করে, মানে মেথোডোলজির গবেষণা আছে, মেথোডোলজিক্যাল স্টাডি নিয়ে যারা গবেষণা করে, তারা এখন এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে এভরিথিং শুড বি মোর ফ্লেক্সিবল, যে আমি শুধুমাত্র কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে গেলে আমার ইন্ডাকটিভ ওয়েতে যেতে হবে, নট লাইক দ্যাট। আমি কোয়ালিটেটিভ স্টাডি করব, আমি সাথে কোনো থিওরি নিয়েও আগাতে পারি। সো এই আর্গুমেন্ট গুলো হচ্ছে গিয়ে কন্টেম্পোরারি ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডে মানে বেশ প্রচারিত। সো তোমরা শুধুমাত্র এখন জানার জন্য যেটা করবা, এই আর্গুমেন্ট বা এই তর্ক বিতর্কতে এখন এই স্টেজে তোমাদের যাওয়ার কোনোই দরকার নাই। তোমরা একেবারে ক্লিয়ার কাট যেটা স্বতঃসিদ্ধ এস্টাবলিশড আছে, সেই ধারণাগুলো নিয়েই সামনে আগানোটাই সমীচীন হবে। সো আমরা খুবই স্পষ্টভাবে দুটো ডিফারেন্স করে ফেলবো, যে কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসে আমরা ডিডাকটিভ মেথড ইউজ করি সাধারণত, যেখানে থিওরি এবং হাইপোথিসিস নিয়ে স্টার্ট হয়, ইট বিগিনস উইথ দ্য থিওরি অর এনি হাইপোথিসিস টু বি টেস্টেড ইন লেটার। আর কোয়ালিটিটা হচ্ছে গিয়ে আমি কোনো ধরনের হাইপোথিসিস ড্র করি না, কোনো থিওরি অ্যাডভান্স আমি থিওরি ব্যবহার করি না, বাট আমার কাজটি করতে 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 গিয়ে লাস্টে গিয়ে আমি জেনারেলাইজ করি, এবং ওই জেনারেলাইজের মধ্য থেকে আমার একটা
থিওরি এমার্জ করে, দ্যাট ইজ কল্ড ইন্ডাকটিভ প্রসেস। এবং এই কোয়ালিটেটিভ ডাটা ডিলস উইথ দিস কাইন্ড অফ রিসার্চ। ওকে, সো এখন যেরকম আমরা কোয়ান্টিটি কম্পেয়ার করে করে আমরা শিখবো, তাইলে আরো বেশি ক্লিয়ার হবে। আমরা যেরকম যখন স্যার গ্রান্ডেড থিওরিটা আর একটু ক্লিয়ার করে দিবেন, ইন্ডাকটিভের সাথে মিলিয়ে যাচ্ছে। ইন্ডাকটিভ যাহাই 52 তাহাই 53, যাহাই ইন্ডাকটিভ তাহাই হচ্ছে গিয়ে গ্রাউন্ডেড থিওরি। মানে ইন্ডাকটিভ গ্রাউন্ডেড থিওরি যেটাকে কোন কোন স্কলার বলছে ওইটাই কিসের মাধ্যমে হয়, সেটা ইন্ডাকটিভ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়। মানে আগে কোনো থিওরি থাকবে না, গ্রাউন্ডেড থিওরি মানে হচ্ছে গিয়ে থিওরি এমার্জ করবে শেষে। শুরুতে কোনো গবেষক হাতে কোনো থিওরি থাকে না, কোনো হাইপোথিসিস ধরে না সে। ওকে, সো তোমার অবজারভেশন, তোমার ডাটা, এগুলো নিয়ে বিশ্লেষণ করতে 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 তুমি লাস্টে গিয়ে তুমি জেনারেলাইজ করবে যখন, তখন ওই জেনারেলাইজেশনের উপর ভিত্তি করে মনে হচ্ছে যে এই থিওরি একটা নতুন থিওরি এমার্জ করেছে, রাইট? দ্যাট ইজ কল্ড। ওকে, জি স্যার, থ্যাংক তো ইউ। তাইলে তোমার কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসে আমরা যেরকম ফোকাস করেছিলাম স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট, কোয়ালিটিভ স্টাডি এসে আমরা সেই স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট গুলো বাদ দিয়ে আমরা এখন করবো হচ্ছে গিয়ে ধরো কেস স্টাডি, ইন ডেপথ ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন, হ্যাঁ, কন্টেন্ট অ্যানালাইসিস, থিমেটিক অ্যানালাইসিস, এথনোগ্রাফিক স্টাডি। এবং আমি অনেকগুলো টুলস এবং ইসের কথা বলতেছি। দিজ আর অল আন্ডার দ্য কোয়ালিটেটিভ রিসার্চ। সো তুমি আগে যখন কোয়ান্টিটেটিভ সার্ভে করেছো, সেই সার্ভের মধ্যে তুমি কি করেছো? কোশ্চেনার করছিলা, ইন্টারভিউ করছো, তারপরে তোমার ওই যে ইন্টারভিউ শিডিউল নিয়ে কাজ করেছো, আবার কোশ্চেনার নিয়েও মাঠে গিয়ে কাজ করছো। এখানে এসে তুমি কি করবা? তুমি কেস স্টাডি করবে। কোয়ালিটেটিভ কেস স্টাডিতে কি করবো তাইলে? পার্থক্যটা, টুলস এর পার্থক্যটা তাইলে কি? কেস স্টাডি আর তুমি যে সার্ভে করেছিলা, কেস স্টাডিতে এসে তোমার এ সেট অফ কোশ্চেনস থাকবে না। তোমার যে টুলসটি আমরা কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসের কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে আমরা কোশ্চেনার বলেছিলাম বা ইন্টারভিউ শিডিউল বলেছিলাম, ওই জিনিসটাই আমি যখন কোয়ালিটেটিভ স্টাডিতে এসে কেস স্টাডি করব, তখন সেটার নাম হয়ে যাবে চেকলিস্ট। আমি জানি না তোমরা এই মনোগ্রাফি কেউ কেউ এগুলো করবা কিনা, যদি করে থাকো তাহলে সাধারণত এই স্টেজে আমরা কেস স্টাডি এবং ফোকাস গ্রুপ ডিসকাশনের মধ্যে সীমাবদ্ধ থাকি, রাইট? এবং এটা মানে অপেক্ষাকৃত সহজতর, রাইট? আর তুমি আরো ডিটেলস কন্টেন্ট অ্যানালাইসিস, থিমেটিক অ্যানালাইসিস ক্লাসে দেখাবো আমরা, বাট এই স্টেজে আই ডোন্ট নো যে তোমরা এটা করতে পারবা কি পারবা না, কারণ কোয়ালিটেটিভ স্টাডি ইজ ভেরি ট্রিকি। যদিও আমার কোয়ালিটেটিভ স্টাডিটা হচ্ছে আমার ফোকাস, আমার লাস্টের কাজ হচ্ছে গিয়ে কানাডাতে কোয়ালিটেটিভ স্টাডির উপরই, এবং আমি এখন যত কাজ করি কোয়ালিটেটিভ স্টাডির উপরই ফোকাস করি। সো তোমরা যে যেটা কমফোর্ট ফিল করো, মানে এই চয়েসটাও তোমার। তুমি এখন এই দুটাই তুলনামূলকভাবে জানবা, জেনে তোমার গবেষণায় কোনটা বেশি ডিমান্ড করে বা তোমার ইন্টেনশন কোনটা বেশি, এটা কিন্তু সমন্বয় হয়। একটা হচ্ছে গিয়ে তোমার সাবজেক্ট ম্যাটারের সাথে ডিমান্ড করার একটা বিষয় থাকে, যে আমি যে সাবজেক্টটি বা যে টপিকটি চুজ করেছি সেটা কোয়ালিটেটিভ স্টাডি বেশি ডিমান্ড করে কোয়ান্টিটেটিভ থেকে। আবার তোমার হতে পারে যে না, আমার দক্ষতা হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ স্টাডিতে বেশি, সো আমি কোয়ালিটেটিভ স্টাডিতেই আমার এই টপিকটাকে আমি কাজ করব। সো এই জায়গায় বললাম যে এইগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটি আছে গবেষকের উপরে, মানে ফ্রিডম অফ চয়েস আছে। সো যাই হোক, তো তুমি যখন কেস স্টাডি করবে তখন কেস স্টাডিতে তোমার সেট অফ কোশ্চেনার রিপ্লেস হয়ে যাবে চেকলিস্টে। এই দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে, কোশ্চেনার যেভাবে আমি ইন্ডিকেটর ধরে, ভেরিয়েবল ধরে ধরে, ওই যে অবজেক্টিভ ধরে ধরে করেছিলাম, এখানে ওইরকম কোশ্চেন না করে ধরো আপনি কি পেশায় আছেন বা কি, আমরা কোশ্চেন করেছিলাম না, অনেক সেট অফ কোশ্চেন, অনেক কোশ্চেন করেছিলাম। এই চেক লিস্টে মানে কেস স্টাডি যখন করবা তখন ওই জাস্ট ইন্ডিকেটর গুলো কথা মনে আছে, যে ইন্ডিকেটরের আলোকে আমরা কোশ্চেন করেছিলাম না, রাইট? জি স্যার। ইন্ডিকেটর গুলোই হচ্ছে কি তোমার এখানে চেক লিস্ট হিসেবে তুমি ব্যবহার করতে পারো। ইট ডিপেন্ডস অন, তুমি ধরো আপনি কোন পেশায় আছেন এইটা না বলে
তোমার কেস স্টাডির তখন চেকলিস্টে থাকবে একটা বুলেট পয়েন্টে অকুপেশন, জাস্ট লাইক তুমি এটাকে আবার ইন্ডিকেটর বলতে পারো না, বাট তুমি তোমার বোঝার সুবিধার জন্য বলছি যে অন মানে সামথিং সিমিলার কাইন্ড, যে আমি ইন্ডিকেটরটা যেমন সংক্ষিপ্ত রূপে ওখানে রেখেছিলাম, এইখানেও তোমার চেকলিস্টের মধ্যে বুলেট আকারে শুধুমাত্র পয়েন্ট গুলো থাকবে, শুধু থিম গুলো থাকবে, কোশ্চেন না, সরাসরি তুমি কোশ্চেন করবে না। কেস স্টাডিতে গবেষক তখন এই চেকলিস্টটা ব্যবহার করে করে দেখে সবগুলো পয়েন্টের আলোকে আলোচনা হয়েছে কিনা কেজের সাথে। এখানে আরেকটা এমবিগুইটি তোমাদের ধরে, কেস মানেই হচ্ছে কি তোমরা মনে করো ব্যক্তি, নট লাইক দ্যাট। কেস একটা ফিল্ড একটা কেস হতে পারে, একটা দেশ একটা কেস হতে পারে। বাংলাদেশ নিয়ে তুমি কাজ করো, বাংলাদেশ ইজ এ কেস, রাইট? কেউ ফরিদপুর ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করবো, সো ফরিদপুর ইজ এ কেস। সো তোমার কাজ হচ্ছে তখন কেস স্টাডি যখন করবে একজন গবেষক, তখন যে চেকলিস্টটা তৈরি করবে, ওই চেকলিস্টের মধ্যে সবগুলো পয়েন্ট, যে পয়েন্টে তুমি উপাত্ত সংগ্রহ করতে চাচ্ছ বা ওই কেস থেকে রেসপন্ডেন্ট আশা করতেছো, সেগুলো তুমি বুলেট আকারে পয়েন্ট আকারে লিখবে। এবং তুমি যখন তার ইন্টারভিউটি নেবে বা তার সাথে যখন কথা বলবে, আলাপচারিত করবে, একটা কেস স্টাডি 3 দিনও হতে পারে, একটা কেস স্টাডি 1 ঘন্টারও যেরকম হতে পারে, আবার 3 দিন 4 দিন 5 দিন হতে পারে, অনেক দিন। এটা মানে ডিপেন্ডিং অন ইউর হাউ ইউ ইন্টেন্ড টু ইন ডেপথ, তুমি এটা কতটুকু গভীরে গিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছ, বিশ্লেষণ করতে চাচ্ছ, তার উপর নির্ভর করবে। স্যার তাহলে আমার চেক লিস্টে পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করবে কিভাবে, যেহেতু আমি মানে কোয়েশ্চেন হবে না? তুমি লাইক কনভারসেশন, ফর এক্সাম্পল ধরো আমি তোমার সাথে এখন গবেষণা করবো, আমার কাছে টুলস হচ্ছে গিয়ে ধরো তোমার অ্যাডোলেসেন্ট বিহেভিয়ার নিয়ে আমার হচ্ছে গিয়ে গবেষণা। ও আচ্ছা আচ্ছা, তার মানে কথোপকথনের মাধ্যমে আপনি আমাকে রিড করবেন। এক্স্যাক্টলি, আমি তোমার ওই যে আমার সেট অফ কোশ্চেনের না, আমার এখানে সেট অফ থিম থাকবে, জি স্যার। সেট অফ পয়েন্ট, যেটাকে আমি চেকলিস্ট বলছি। ওই চেকলিস্টের মধ্যে আমি কোন কোন বিষয়গুলো জানবো সেই পয়েন্টগুলো আমার এখানে থাকবে। এবং আমি যখন ওই চেকলিস্টটি, তখন আমি যখন তোমার সাথে কথা বলবো, ডাটা কালেক্ট করবো, তখন ওই চেকলিস্ট আমি ব্যবহার করবো। চেকলিস্ট ধরে ধরে আমি তখন ইন ডিটেলস আমি ডায়েরি লিখবো, নোট ডাউন করবো, ইনস্টিড অফ কোডিং, যেটা আমি কোশ্চেনারে করেছিলাম, টিক চিহ্ন দেওয়া বা হচ্ছে সার্কেল করা বা আদার্সের অপশনে লেখা, এইখানে এসে আমার সেটা কোনো সুযোগ নেই, আমি ইন ডিটেলস লিখবো। অনেক সময় দেখবো অডিও রেকর্ড করে অনেকে, এবং এটা অবশ্যই পারমিশন নিয়ে নিতে হবে তুমি যার কাছ থেকে ডাটা নিবা। এই তোমার যে মানে দীর্ঘ সময় ধরে কনভারসেশন, আলাপচারিতা, রাইট, কথোপকথন, এগুলোই আমি পরে যখন আনবো ওই বিশ্লেষণ করার জন্য তখন কোডিং করতে হয়। আবার যে কোডিংটি আমরা আগে কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালিসিসে করেছিলাম, এইখানে কোডিংটা টেক্সচুয়াল কোডিং, এটা একটু ডিফারেন্ট কোয়ালিটেটিভ অ্যানালিসিসের। এইটাই আমরা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব। আপাতত আজকে তোমরা যেটা করবে, এই কোয়ালিটেটিভ ডাটা অ্যানালিসিসে ব্রাইমানের বইতে ডিটেলস আছে, কোনটা ফোকাস গ্রুপ ডিসকাশন, কোনটা কেস স্টাডি, এবং কোয়ালিটেটিভ স্টাডি রিসার্চের স্টেপস গুলো দেয়া আছে। তোমরা এই প্রিলিমিনারি জিনিসগুলো একটু নিজেরা পড়বা। আগামী ক্লাসে আমরা আবার প্র্যাকটিক্যালি এটা একেবারে দেখিয়ে দেবো যে কিভাবে কোডিং করতে হয়, থিম ধরে ধরে আগাতে হয়, কেস স্টাডির চেকলিস্টটা কি। তোমরা আপাতত আগামী ক্লাসে এই প্রাইমারি ধারণাগুলো নিয়ে ক্লাসে আসো। ওকে স্যার একটা আশ্চর্যের জিনিস হচ্ছে স্যার, মানে লিটারেচার রিভিউ করতে যে একটাও হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ পাইনি, সবগুলো কোয়ান্টিটেটিভ। বিকজ সহজ তো। জি স্যার, কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে গিয়ে না খুবই বুঝে? আশ্চর্য হলাম। খুবই কম। আমাদের সোশ্যাল সায়েন্সে বললাম না, ওই যে থিওরি এমার্জ করা, আর্গু করে করে প্রতিটা লাইন লেখা, এটা তোমাদেরকে উদাহরণ দিছিলাম না, তোমাদের ক্লাসে দিছিলাম না অন্য ক্লাসে দিছিলাম জানি না। ওই যে জাস্টিফাই এভরি ওয়ার্ড, আমার সুপারভাইজারের প্রথম লেখা আমার প্রতি, ওটা আমি নিয়ে আসছি, ওটা আমার কাছে আছে এখন। আমার সুপারভাইজার কানাডাতে, হ্যাঁ তোমাদের মধ্যে এরকম ক্লাসে প্রথম দিনই, মানে আমি তো অনেক বাংলাদেশি নলেজ নিয়ে গেছি, একেবারে সিনোপসিস লিখতে বলছে, আমি ডিটেলস লিখছি আর কি। তারপরে ওই যে আমরা আছে না অলংকার দেওয়ার জন্য অনেক লেখালেখি, যে কথাটি তোমাদেরকে আমি বলছি যে এই কোশ্চেন অলংকারের বিষয় না, ভেরি স্পেসিফিক,
টু দ্য পয়েন্ট। সো আমি ওরকম ধরো একটা সেন্টেন্স না যেন দুইটা সেন্টেন্স এরকম লিখছিলাম যেটা হচ্ছে গিয়ে মানে অলঙ্কৃত করেছে, বাট ডিরেক্টলি ইম্প্যাক্ট নাই, মানে আমার লেখার সাথে আমার থিমের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, লিঙ্ক না। তখন সে প্রথমেই সে ওইটা কাটছে, কেটে তখন সে আমাকে একটা কমেন্ট, এরা তো কথা খুব কম বলে, আমাদের মধ্যে এত কথা বলে না। কথা যখন বলে তখন আবার ডিবেট যখন হয় তখন আবার বলে অনেক কথা, আর এত ডিটেলস। ওই যে বললাম ঠিক উল্টা, আমাদের আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আর ওদের শিক্ষা ব্যবস্থা ঠিক উল্টা। মানে আমরা আমাদের দেশে হলে কি আমরা এই যে শিক্ষকরাই শুধু বক বক করে, আর তোমরা হচ্ছে কি একেবারে আইডিয়াল লিসেনার, খুবই আদর্শ শ্রোতা। কিন্তু তোমাদেরকে যদি আবার বাইরে ছেড়ে দেওয়া হয় তখন বোঝা যায় যে কি পরিমাণ ভয়েসের টোন এক একজনের। সরি, আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে ফেলে এগুলা তোমাদের অনেকে মানে কষ্ট পাও আমি জানি, কিন্তু কিছু করার নেই। সো বাইরের দেশে হচ্ছে উল্টা কি জানো, মনে হয় যেন সে একজন সাইকোলজিস্ট। আমার তো প্রথম প্রথম খুব এমব্রাস ফিল হতো যে উনি কথা বলে না কেন, আর স্টুডেন্ট হচ্ছে কি ডিবেট করে, মানে ক্রস ফ্লোরিং। এই যে যেমন এহসান তুমি কথা বলতেছো, রাকিব মনে হয় নাই এখন, মানে তোমরা টুকটাক যে দুই একজন কথা বলো না, বা এই যে এ কথা বলো, সরি আবার এইসব নাম টাম বলা, তোমরা আবার বাকিরা স্টিগমাটাইজড হবা, নট সবাই কথা বলো, তোমরা ধরে নাও এক্স ওয়াই জেড। সো এরাই, আমরা কাজই করতাম এটা যে আমি একটা কথা বললাম, আমার সহপাঠী ওটা আর্গু করতো, প্রফেসর এটা খুব এনজয় করতো। ফাইনালি গিয়ে সে দুই চারটা কনক্লুডিং রিমার্কস দিয়ে ক্লাস শেষ। আর আমাদের এখানে হচ্ছে গিয়ে তোমরা শুরু থেকে শেষ পর্যন্তই আশা করো স্যারের মাথাটা কিভাবে নষ্ট করা যায়, স্যার যত পারে তারে দিয়ে খাটাই নেবো, যত কথা বলবে সে বলবে। আমরা হচ্ছে একেবারে আদর্শ শ্রোতা। সো আমাদের সিস্টেমটাই কমপ্লিটলি আলাদা। মানে যেরকম তোমার কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস থেকে কোয়ালিটিভ ডাটা অ্যানালাইসিস পুরো অপোজিট, সেম এডুকেশন সিস্টেমটা আমাদের পুরো অপোজিট। সো তাহলে এর মধ্যে দিয়ে তুমি কিভাবে ক্রিয়েটিং নলেজ বলো, আমাদের শিক্ষকদেরও আসলে মানে জং পড়ে যায় জ্ঞান, আর তোমরা তো যা শিখো তো শিখো, এগুলা তো দৈন্যদশা, যাই ওগুলো বললে লাভ নেই আর। সো আগামী ক্লাসে আমরা কি করব, একটু পরে আসবো, কথা বলো বা না বলো একটু এই প্রাইমারি ধারণাগুলো নিয়ে এসো। কথা আমি আমারই দিয়েই বলাইও, কথা অসুবিধা নেই, তোমরা একটু জানো আমি যে কথাগুলো যে বলি সেটার সাথে যেন রিলেট করতে পারো, তোমাদের স্বার্থী। তাহলে এই ধারণাটা তোমরা আগামী ক্লাসে নিয়ে এসো, ঠিক আছে? আর কোনো জিজ্ঞাসা আছে? আজকের আলোচনায় কোনো জিজ্ঞাসা আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ করো। স্যার লিটারেচার রিভিউ লেখার সময় কি, মানে আপনি একটু আগে বলছিলেন আমি অতটা বুঝতে পারি নাই, লিটারেচার রিভিউ লেখার সময় কোন কোন জিনিসটাকে ফোকাস করে লিখবো? তুমি যখন গবেষণার টপিক নির্ধারণ করেছো এবং পাশাপাশি অবজেক্টিভ সেট করেছো না, ওই অবজেক্টিভস এবং তোমার রিসার্চ কোশ্চেনে যে পয়েন্ট গুলোকে তুমি ফোকাস করেছো, ওই এক একটা ইন্ডিকেটরই তোমার এক একটা লিটারেচার রিভিউর পয়েন্ট হতে পারে। এটা একেবারে মানে ক্লিয়ার কাট অবজারভেশন। ফর এক্সাম্পল তুমি তোমার গবেষণা, আমরা যেটা উদাহরণ দেই ক্লাসে, তোমরা ওই যে নারীর ক্ষমতায়ন নিয়ে যে আমরা বলেছিলাম না, সো নারীর ক্ষমতায়নের মধ্যে তোমার এডুকেশন is one of the indicators to define but to assess women empowerment, right? যে এডুকেশনের মাত্রাটা কি, মানে লেভেলটা কি। সো এই এডুকেশন রিলেটেড যত লিটারেচার আছে লিঙ্ক টু দা উইমেন এম্পাওয়ারমেন্ট, এই এডুকেশন এবং উইমেন এম্পাওয়ারমেন্ট এই দুটো হচ্ছে গিয়ে তোমার বেসিক ভ্যারিয়েবল। এই দুটো রিলেটেড যত লিটারেচার আছে তখন তুমি এই পয়েন্টের আলোকে তুমি রিভিউ করবা। সেকেন্ডলি তোমার হচ্ছে গিয়ে অকুপেশন সেক্টর হতে পারে, অকুপেশন এন্ড উইমেন এম্পাওয়ারমেন্ট, কাজের ধরনের সাথে সাথে নারীর ক্ষমতায়নের কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে তুমি কোর দুইটা ভ্যারিয়েবল কি হলো, একটা অকুপেশন আর একটা হচ্ছে গিয়ে উইমেন এম্পাওয়ারমেন্ট। তাই অকুপেশন রিলেটেড উইমেন এম্পাওয়ারমেন্ট যত লিটারেচার আছে তুমি তখন এই পয়েন্টের আওতায় তুমি রিভিউ করতে পারো। সো তোমার ডিফাইন করতে হবে তোমার অবজেক্টিভস গুলো কি, তোমার ফোকাস পয়েন্ট কি, ওই ফোকাস পয়েন্ট ধরে ধরে এনে তুমি লিটারেচার রিভিউ করবা। রুকায়া ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার আমি যখন আর্টিকেল গুলা পড়তেছিলাম তখন হচ্ছে যখন লিটারেচার রিভিউ করলাম, অনেক লিটারেচার
মানে আর্টিকেলের ভিতরেই লিটারেচার রিভিউয়ে অনেক জায়গায় দেখলাম যে অনেকে গ্যাপটাকে উল্লেখ করছে ওখানে। তারপর আবার হচ্ছে কেউ ফাইন্ডিংটা মানে দিয়ে দিছে কারো একটা রিসার্চের ফাইন্ডিং এরকম। তারপর হচ্ছে মানে এরকম আর কি দেখলাম। এটাই তো মানে তোমার গ্যাপটা তো আমরা ফোকাস করি কি জানো, ফাইন্ডিংস লিটারেচার রিভিউতে না দিয়ে ফাইন্ডিংসটা তুমি কম্পেয়ার কন্ট্রাস্ট করবে তোমার ফাইন্ডিংস এর সাথে। তুমি ইনিশিয়াল যে আমরা লিটারেচার রিভিউটা করি এখানে মূলত ফোকাস করি আমরা হচ্ছে গ্যাপ আইডেন্টিফিকেশন, যেটা এই অনেকক্ষণ ধরেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আগের গবেষণাটি করেছে ঠিকই, বাট এই গবেষণাটা এই জিনিসটা অ্যাবসেন্ট আছে, যে অ্যাবসেন্টই আমার গবেষণার অবজেক্টিভ, রাইট? এইটা তুমি আইডেন্টিফাই করে দিবে। ওকে, আর পাশাপাশি হচ্ছে কি থিওরিটা কি ছিল, মেথোডোলজি কি ইউজ করেছে, যে থিওরি এবং মেথোডোলজি তোমার ওন রিসার্চে কাজে লাগতে পারে, এই কাজগুলোই হচ্ছে লিটারেচার রিভিউতে করি। আর ফাইন্ডিংসটা হচ্ছে কি আমরা আবার ওই কম্পেয়ার কন্ট্রাস্ট করি হচ্ছে কি আমার ফাইন্ডিংস এর সাথে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার আমার একটা লিটারেচার রিভিউ বলো। রুকাইয়া মনে হয় কথা বলতে চাচ্ছিল। হ্যাঁ রুকাইয়া বলো। হ্যাঁ স্যার, লিটারেচার রিভিউ মানে অন্যের লিটারেচার পড়ার পরে যেটা ফাইন্ডিং ওইটা আমার সাথে মিলাতে পারবো, মিলিয়ে লিখতে পারবো। আর হচ্ছে ওখানকার মানে গ্যাপটা কি সেটা তো স্যার রিসার্চ গ্যাপে লিখতে হবে। আর ওই ইনিশিয়ালি তুমি যে লিটারেচার রিভিউটা করছো তখন ফোকাস করবা গ্যাপ, আর পরে গিয়ে তোমার ডাটা অ্যানালাইসিস করার পরে তুমি যে রিপোর্ট রাইট যখন করবে তখন হচ্ছে যে আদার রিসার্চারদের সাথে তোমার ফাইন্ডিংস এর হচ্ছে কি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করবা, সিমিলারিটিজ এবং ডিসিমিলারিটিজ আইডেন্টিফাই করবা, আর্গুই করবা। বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ইশরাত জাহান। স্যার আমি হচ্ছে কয়েকটা লিটারেচার রিভিউ লিখছি, মানে অনেকগুলো দেখে আমার যে রিসার্চ টপিক সেটাতে, তো অনেকগুলো লিটারেচার রিভিউ এবং আর্টিকেল যে আছে, এই যে আপনি যে বললেন ফাইন্ডিংস, তারপর আমারটার সাথে তাদের মিল অমিল সেটা বুঝতে পারছি। এখন হচ্ছে যখন আমি লিখতে যাব তাদের সাথে মিল অমিল, তখন কি একটা একটা করে ধরে ধরে লিখবো যে ওটাতে অমুক অমিল আমারটার সাথে, ওরকম করে, নাকি পুরোটাই টোটালি লিখে যে কেমন ভাবে? এটা এখানে দুটো ওয়ে। আমরা টেক্সচুয়াল যে রেফারেন্স গুলো দেই সেটা হচ্ছে গিয়ে তুমি যে স্টেটমেন্টটা দাঁড় করালা তোমার ডাটা অ্যানালাইসিস থেকে, তুমি দেখবা এই স্টেটমেন্টের সাথে ধরো 10-12 জন একমত পোষণ করেছে, তখন তুমি ওই 10-12 জনের এইটা তুমি টেক্সটে রেফারেন্স দিয়ে দিলে যে সিমিলার ফাইন্ডিংস, বা এরাও আর্গু করে। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে একটা তোমার সাথে একমত পোষণ করেছে একজন, বাট সেটা খুব ইনসিগনিফিকেন্ট, মানে ইট ডিপেন্ডস অন ইউর বেসিক্যালি তোমার চয়েস। সো ওইটাকে তুমি তখন হাইলাইট যদি করতে চাও তখন তুমি স্পেশালি ওনার নাম রেফার করে আমরা দেই, রাইট? তুমি পার্থক্যটা বুঝতে পারছো? যখন হচ্ছে গিয়ে খুবই খুবই সিমিলার কাইন্ড অফ ফাইন্ডিংস তখন আমরা শুধুমাত্র তাদের নামগুলো রেফারেন্স আকারে দেই, আর যখন মনে হয় যেন এটা তার কোটেশনটা খুব ইম্পর্টেন্ট, ওই কোটেশনটা তখন ওই একজন স্পেসিফিক গবেষকের কোট করে তখন আমরা তখন বলি যে দিস, তারপরে অ্যান্থনি গিডেন্স is more relevant to my research findings. এই জন্য গবেষকের হচ্ছে আসলে কি তুমি যখন এগুলো অ্যানালাইসিস করবা বা রিভিউ করবা তখন তুমি কিন্তু মানে তোমার চয়েসের এটা মানে পরিধিটা বেড়ে যাবে, যে আমার আসলে কোনটাকে আসলে ফোকাস করা দরকার আর কোনগুলো হচ্ছে গিয়ে লেস ফোকাস বাট আমার অ্যাড্রেস করা দরকার, এগুলো কিন্তু তখন তোমার উপর ডিপেন্ড করে। এগুলো তোমার আগে ভাগে কোনো প্রি মাইন্ড সেট করে তুমি যাইতে পারবে না। মানে গুরুত্বটা ইম্পর্টেন্সটা বোঝার জন্য তোমার কিন্তু ওই ইন ডেপথ রিভিউটা লাগবে। স্যার ধরেন আমি শুধুমাত্র ইউথ নিয়ে কাজ করছি, কিন্তু আমি যে একটা লিটারেচার রিভিউ করলাম সেখানে পুরো পপুলেশন নিয়েই কাজ করছে, তো এটাও তো একটা অমিল হলো না? সে হচ্ছে যিনি সেটা কাজ করেছেন পুরো পপুলেশন নিয়ে, আর আমি শুধুমাত্র ইউথ নিয়ে কাজ করছি, তো এটা কি যে লিটারেচারে আছে ওইটার নিচেই কি আমার সাথে তার মিলটা লিখে দিব, নাকি একদম শেষে গিয়ে? না, এটা তো তুমি এই জন্য তো বললাম যে আসলে ডিমান্ডস মানে তুমি তোমার আর্গুমেন্টটা কি, আসলে তোমার আর্গুমেন্টটাকে এস্টাবলিশ করার জন্য
যে আর্গুমেন্ট গুলো তোমাকে সমর্থন করে, সাপোর্ট করে, সেগুলোকে তুমি হাইলাইট করবা। আর যেটা সাপোর্ট করে না সেটাকে তুমি বলবা যে হাউ এভার দিয়ে, বা ডিরেকশন চেঞ্জ করে তুমি বলবা যে এই যে কথাটা তুমি এইমাত্র বললা, যে আমি আমার রিসার্চে ইয়ুথকে ফোকাস করেছি, যেখানে অমুক গবেষক সে ইয়ুথকে ফোকাস না করে পপুলেশনকে ইন জেনারেল নিয়েছে। তো তখন রিডার কিন্তু তোমার এই স্টেটমেন্টটা দিয়ে বুঝবে যে তোমার ফোকাসটা গবেষণার ইয়ুথ কেন্দ্রিক, যেটা অন্য গবেষক ওই একই টপিকে কাজ করলেও তার ফোকাসটা ইয়ুথ ছিল না, জেনারেল পপুলেশন ছিল। তো স্যার এই কথাটা কি আমি একদম পুরো সব রিভিউ করার শেষে লিখবো, নাকি প্রত্যেকটা রিভিউর সাথে যে যে মিল অমিল একটা লিখে যেটার আমি সাথে একটা এই যে খুব সুন্দর একটা পয়েন্ট ধরছো, লিটারেচার রিভিউ বলতে আমরা অনেক সময় আবার বুক রিভিউ ধরে নিই, মানে টোটাল একটা লিটারেচারকে থরলি একেবারে ফার্স্ট টু লাস্ট রিভিউ করি, তা কিন্তু না। গবেষণা লিটারেচার রিভিউ হচ্ছে গিয়ে তুমি যে পয়েন্টটা তোমার গবেষণা, যেটা আমি একটু আগে কে যেন কোশ্চেন করলাম না যে এটা হেডিং কি হবে, আমি কিন্তু তখন ওই একই কথাটা বলেছি যে হেডিং ইম্পর্টেন্ট না, তুমি যে আর্গুমেন্টটা করবা ওই আর্গুমেন্টের সাথে তোমার মিল রেখে যাদেরকে পাবা তখন তোমার ওই লেখার মধ্যেই তুমি সাথে সাথে নিয়ে আসবা। এটা আলাদা কিছু না, কিন্তু লিটারেচার রিভিউ কিন্তু আলাদা কোনো পয়েন্ট না। তোমার যে পয়েন্টটি তুমি এস্টাবলিশ করতে চাচ্ছ তার সাথে রেলিভেন্ট যে আর্গুমেন্ট গুলো আছে ওই সেকশনেই তুমি সেটা বর্ণনা করবা, ওই সেকশনেই তুমি সেটা মেনশন করবা। সো আলাদা তুমি একটা লিটারেচারের অনেকগুলো পয়েন্ট আছে, ওই অনেকগুলো পয়েন্ট অনেকগুলো সেকশনের মধ্যে ওই একই অথরের রেফারেন্স আসতে পারে, কিন্তু যখন যে সেকশনটা তুমি আলাপ করবা ওই সেকশনের সাথে যখন যেটা রিলেটেড তখন তুমি তখন কোট করবা। ক্লিয়ার না? বুঝতে পারছি স্যার এখানে আর কি মূল কথা এটাই যে মানে আমার যে কাজটা, আমার রিসার্চের কাজটার উপরে এমফেসাইজ করতে হবে বেশিটা। আর ওইদিকে মানে কারণ হচ্ছে অনেক রিসার্চ আছে অন্য থিওরি বা হচ্ছে অন্য রিসার্চ টাইপ প্রসিডিওর ফলো করতেছে, সেক্ষেত্রে তো আমি সরাসরি ওইটার উপরে অ্যাটাক করতে পারি না যে ওনার রিসার্চটা হচ্ছে এরকম হয়েছে। তো সেক্ষেত্রে আমারটার উপর ফোকাস রেখে অন্যগুলার থেকে মানে তাদের যে আমার জায়গাটা কিভাবে ক্লিয়ার করতে পারছে না ওইটা বুঝাইতে হবে, এটা আমি যতটুকু বুঝছি। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ সেড। মানে তুমি সবগুলো ইস্যু তো তার তুমি ক্রিটিসিজমে নিয়ে আসলে চলবে না। তোমার যে ফোকাসটা আছে ওই ফোকাসে সে কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছে কি পারেনি ওইটাই তোমার কাজ, ওইটাই তুমি হাইলাইট করবা। কিন্তু তার গবেষণায় আবার অনেক স্ট্যান্ড পয়েন্ট আছে, তো আছে না? তাহলে সে গবেষণাটা কেমনে তৈরি করলো? কারণ সেও তো একই কাজ করেছে, আগের রিসার্চের সাথে কম্পেয়ার কন্ট্রাস্ট করেছে। তোমার গবেষকের উদ্দেশ্যটা থাকবে যে আমি যে আর্গুমেন্টটা এস্টাবলিশ করব সেই আর্গুমেন্টের সাথে আদার্স স্কলারদের সপক্ষে যুক্তি কি আছে, বিপক্ষে যুক্তি কি আছে, এগুলোকে তুমি অ্যাড্রেস করলেই তোমার চলবে। বাবা আচ্ছা, আমার এখনই শেষ হয়ে গেছে, আমি তুমি খাও, ঠিক আছে? তাইলে ওকে, আর আর যদি কোনো ই না থাকে তাহলে আমরা আজকে শেষ করি ক্লাস। আমার ছেলে অধীন হয়ে গেছে আমাকে খাওয়ানোর জন্য। বলো বলো বলো। এইটাই তো তোমাকে এতক্ষণ ধরে এইটাই বললাম যে এইটা তুমি নির্ভর করবে যে তোমার ওই কোটেশনটা যদি মনে হয় বেশি সিগনিফিকেন্ট, বেশি গুরুত্ব বহন করে, তখন তুমি কোটেশন আকারেই দিবা। আর যদি মনে করো যে না আমার এটা প্যারাফ্রেজ করে দিলেও জাস্ট অতটা অতটা হাইলাইটেড না, বাট আমার গবেষণার সাথে সামান্য মিল আছে বা আমার স্টেটমেন্টের সাথে একটু হলেও সে মিল খুঁজে পাচ্ছি, তখন তুমি সেটাকে প্যারাফ্রেজ করে দিবা। মানে এটা তো আসলে মানে এটা না অ্যাডভান্স প্রেডিকশন করা খুব টাফ। ইট ডিপেন্ডস অন ইওর সিচুয়েশন হোয়াইল ইউ আর রাইটিং। তুমি যখন আর্গু করে করে লিখবা তখন তুমি নিজেই কিন্তু এখন যে কোশ্চেনটা করতেছো তখন তুমি নিজেই বুঝবা যে এটা কতটা ইম্পর্টেন্ট। মানে এটা কোটেশন আকারে দিলে রিডার বেশি ই হবে, ইন্টারেস্টিং ফিল করবে, নাকি আমি এটা প্যারাফ্রেজ করে দিলে মানে মোটামুটি আমার সাথে ম্যাচ করে লিখলেও হবে। এটা কিন্তু তুমিই তখন নির্ভর করবে তোমার উপরে, বুঝছো? এই জন্য এই এক্সপার্টাইজ গুলা, এই দক্ষতাটা কখন তৈরি হবে জানো? যত বেশি করে তুমি লিটারেচার গুলো পড়বে, জার্নাল আর্টিকেল গুলো পড়বে, তুমি যখনই বুঝবা যে ওই আরেকজন গবেষকরা কিভাবে লিখছে, সে কিভাবে ব্যাখ্যা করেছে, তখন তোমার মধ্যে কিন্তু একটা আইডিয়া জেনারেট করবে, বুঝছো?
ওকে, তাইলে আজকে শেষ করি। হ্যাঁ, আমার মনোগ্রাফ স্টুডেন্টরা ইমেল করতে বলছিলাম, করো নাই। সো আমি ধরে নিয়েছি তোমরা কাজটি করতে পারোনি, এই জন্য ইমেল করো নাই। তো আজকে তোমরা ইমেল করো, আগামী মঙ্গলবার ক্লাসে তোমাদের সাথে সেগুলো আলাপ করবো। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম।